হে সেরি, আজ কিন্তু তোমাকে দারুণ লাগছে। ওহ রিয়েলি? তোমরা পুরুষরা সব সময় এমন কথা বলো। না না, আজ সত্যি আলাদা লাগছে। তুমি একটা নতুন হ্যাট কিনেছো মনে হচ্ছে। ইয়েস হ্যান্ডসাম, নিউ অরলিন্স থেকে কিনেছি, দামও কিন্তু কম নয়। তুমি সব থেকে দামি মিস থমসন, পুরো দুনিয়াটাই তোমার তুলনায় সস্তা। আচ্ছা হয়েছে হয়েছে, তোমরা কি শুধু কথাই বলবে নাকি? একটা ড্রিঙ্ক অর্ডার করবে না? হ্যাঁ, সে আর বলতে। ওয়েটার, ওয়েটার, দুটো হুইস্কি and whatever Miss Thompson pleases. একটা জিন এন্ড টনিক প্লিজ। আজ রাতটা কিন্তু বেশ জমবে। মিস সেরি থমসন, তুমি যেখানে আছো সেখানে রাত তো জমবেই। Cheers! চিয়ার্স। এই যে সেরি, মাই বিউটিফুল লেডি, তুমি কি করে সবসময় এরকম হাসি খুশি থাকো বলো তো? ইভলের এই স্বর্গপুরীতে এসে যদি হাসি খুশি না থাকি তাহলে তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছ। শুনেছি এখানে যত মেয়ে আছে তাদের মধ্যে সেরি থমসনই নাকি সবচেয়ে বিখ্যাত। বিখ্যাত না, শুধু ভাগ্যটা একটু ভালো। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো সেরি? অনেক দূর থেকে। সান ফ্রান্সিসকো? কি? কেন হঠাৎ সান ফ্রান্সিসকো কেন? কি দেখে মনে হলো? আরে না না, জাস্ট আন্দাজ আর কি। সেরি, বাইরে দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। ওঠে না? নতুন ক্লায়েন্ট? না, দেখতে পুলিশদের মতো। না 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 না, এ হতেই পারে না। ওরা এত দূর কি করে আসবে? পুলিশ, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। ও মাই গুডনেস, রেড হচ্ছে। আমি আমি যাচ্ছি। পেছনের দরজাটা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি! কেউ নড়বে না, আমরা একজনকে খুঁজছি। মেয়েটার নাম সেরি থমসন, স্যান ফ্রান্সিসকোর জেল পালানো এক অপরাধী। আমাদের কাছে খবর আছে সে এখানেই থাকে। ওরা ওরা আমাকে ধরে ফেলেছে। ও গড! আরে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কোন আক্কেলে মিস থমসন? পালাও শিগগির। পালাবো? কিভাবে পালাবো? ওরা তো দরজায় দাঁড়িয়ে। আরে জানলাটা তো খোলা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাও। আমরা দরজাটা আগলে আছি, যাও। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গুড বাই। ওই তো ওইখানে। ধরো ধরো শিগগিরই ওকে ধরো, ওটাই সেরি থমসন। ও কি অন্ধকার! না 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 না, আমি আবার জেলে ফিরবো না, কিছুতেই না। মরে যাব তবু সান ফ্রান্সিসকোতে, ওই 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 নরকে আর ফিরবো না আমি। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প উইলিয়াম সমারসেট মৌমের রচনা অবলম্বনে রেইন। 1921 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত এই ছোট গল্পটি তাঁর সবচেয়ে জনপ্রিয় রচনাগুলির মধ্যে অন্যতম। 1916 সালে লেখক প্রশান্ত মহাসাগরের প্যাগো প্যাগো নামে একটি দ্বীপে যান। সেখানকার অবিশ্রান্ত বৃষ্টি আর ওঁর সহযাত্রীরা এই গল্পের অনুপ্রেরণা। গল্পের চরিত্রদের মনেও এই অবিরাম বর্ষণ আর কালো মেঘের আনাগোনা এক গভীর ছায়া ফেলে। শুনছেন রেইন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে জাহাজ। গন্তব্য সাউথ সির প্যাগো প্যাগো বন্দর। দূরের দ্বীপপুঞ্জ এখন আগের চেয়ে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বীপগুলোকে মালার মতো ঘিরে আছে সবুজ পাহাড়।
পাহাড়ের ঢাল থেকে নেমে আসছে ঝর্ণার চঞ্চল জলধারা। জাহাজের ডেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিলেন ডক্টর ম্যাকফেল ও তাঁর স্ত্রী। কি সুন্দর সমুদ্রটা, যেন শেষই নেই। হ্যাঁ, কিন্তু যাই বলো, আমাদের সফরটা বড় বেশি লম্বা হয়ে যাচ্ছে। তাও ঠিক, তবে এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে সময়ের হিসেব যেন তুচ্ছ মনে হয়, তাই না? গুড মর্নিং। আপনারা কি অস্ট্রেলিয়া যাচ্ছেন? হঠাৎই তাদের পাশে এসে দাঁড়ালেন এক ছোটখাটো গড়নের ভদ্রমহিলা। লম্বা মুখ, চশমার ভেতর দিয়েও নীল চোখের ঔজ্জ্বল্য স্পষ্টই দেখা যাচ্ছে। নিষ্প্রভ বাদামি চুল পরিপাটি করে বাঁধা, সব মিলিয়ে মনে হয় বেশ কড়া ধাতের মানুষ। ম্যাকফেল দম্পতিকে একটু জরিপ করে নিয়ে তিনি আবার বললেন, আমার নাম মিসেস ডেভিডসন। আমি আর আমার স্বামী এই অঞ্চলের মিশনারি। আমরা বহু বছর ধরে এই অঞ্চলের উন্নতির জন্য কাজ করছি। বসতে পারি? স্বচ্ছন্দে। আমি ডক্টর ম্যাকফেল। আমরা সামোয়ার আপিয়া শহরে যাচ্ছি। আমি ব্রিটিশ বাহিনীর ডাক্তার, আপাতত ওখানেই পোস্টিং দিয়েছে। পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী। ও, হাউ ডু ইউ ডু মিসেস ম্যাকফেল? পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যালো মিসেস ডেভিডসন, আপনার স্বামীকে দেখছি না তো? আসলে উনি বেশিরভাগ সময় পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকেন। ডেকের ওই দিকটাতেই কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু এই জাহাজে তো কথাবার্তা বলার মতো বিশেষ লোক নেই, তাই ওই আপনাদের সঙ্গে আলাপ করতে এলাম। ভালো করেছেন। তা এখানে মিশনারিদের ঠিক কী ধরনের কাজ করতে হচ্ছে? ওদের শরীর স্বাস্থ্যের অবস্থা কি আশাপ্রদ নাকি? মিসেস ডেভিডসনের চোখে হঠাৎ অদ্ভুত একটা কাঠিন্য ফুটে উঠল। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি রুক্ষ গলায় বললেন, দ্বীপগুলোতে স্বাস্থ্যের থেকেও বড় সমস্যা কি জানেন? ওখানকার মানুষের নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়? এই সাধারণ গ্রাম্য উপজাতিদের মধ্যে বলেন কি? ঠিকই বলছি ডক্টর। হ্যাঁ, আমাদের চেষ্টায় কিছুটা উন্নতি হয়েছে বটে, কিন্তু অন্ধকার পুরোপুরি কাটতে এখনো অনেক দেরি। ঠিক কী ধরনের অবক্ষয় বলুন তো মিসেস ডেভিডসন? সেই চিরাচরিত বিষয়, নাচ গান, মদ খাওয়া, আলস্য, যৌন স্বেচ্ছাচার। পাপ যে কি আমরা এখানে না এলে কোনোদিন হয়তো জানতেও পারতো না। আর Come on, Sadie, one more dance. ডেকের অন্য প্রান্তে তখন এক নতুন নাটক শুরু হয়েছে। নাবিকদের জটলার মধ্যে কোত্থেকে এক সুসজ্জিতা তরুণী এসে দাঁড়িয়ে প্রবল হাসি ঠাট্টা জুড়ে দিয়েছে। তার মাথায় বিশাল একটা হ্যাট, সাদা ফ্রকটা বাতাসে দুলছে। কলা গাছের মতো পা দুটোর অনেকখানি অনাবৃত। জাহাজের অল্প বয়সী মাল্লারা তার সঙ্গে নাচ করবার জন্য পীড়াপিড়ি করছে। সেই অনুনয়ের উত্তরে মেয়েটির জলতরঙ্গের মতো হাসি জাহাজের ইঞ্জিনের শব্দ ছাপিয়ে ঠিকরে পড়ছে ডেকের চারিদিকে। তাকে এক পলক দেখেই মিসেস ডেভিডসনের মুখটা অন্ধকার হয়ে গেল। চক্ষুলজ্জা বলে কিছুই নেই দেখছি। অবিবাহিত হয়ে অচেনা পুরুষ মানুষের সঙ্গে নাচ করা, এইভাবেই মানুষ পাপের পথে যায়। ডক্টর ম্যাকফেল শান্তশিষ্ট কিন্তু যুক্তিবাদী মানুষ। অকারণে কারোর সঙ্গে ঝামেলা পাকাতে যাওয়া যেমন তার স্বভাব বিরুদ্ধ, তেমনি মানুষের নির্দোষ আমোদ প্রমোদের মধ্যে দোষের কিছুই দেখেন না তিনি। পৃথিবীর চারপাশের মানুষ যা নিয়ে খুশি আছে তা নিয়ে তার নিজের কোনোদিনই মাথা ব্যথা নেই। তাই মিসেস ডেভিডসনের মন্তব্যে তিনি একটু অপ্রস্তুতি হলেন। তা সময় কাটানোর জন্য একটু নাচ গান করলে দোষ কি? বিবাহিত স্বামী স্ত্রী নাচ গান করলে হয়তো তেমন দোষ নেই, যদিও আমি বা মিস্টার ডেভিডসন কখনোই ওসবের মধ্যে যাই না। কিন্তু মানুষ যখন সংযম ভুলে গিয়ে যার তার সঙ্গে বেপরোয়াভাবে নাচে, তখন সে তার আত্মাকে শয়তানের কাছে সমর্পণ করে। ডক্টর ম্যাকফেল তাকিয়ে দেখলেন ইতিমধ্যেই সুন্দরী মহিলাটি একজন নাবিকের হাত ধরে নাচতে শুরু করেছে। তার হাসিটা উজ্জ্বল,
আর নাচের ভঙ্গিটা সত্যিই বেশ বেপরোয়া। মিসেস ডেভিডসনের মুখটা ক্রমশই আরো কঠিন হয়ে উঠল। এই ধরনের মেয়ে মানুষেরাই পৃথিবীতে পাপ ছড়ায়। Come on, Sadie, spin again! That's my girl! র্যাগ টাইম আরো জোরে জোরে বাজতে থাকে। ঠিক তখনই ডেকে সিঁড়ি দিয়ে ভারী বুটের শব্দ শোনা গেল। ধীরে ধীরে উঠে এলেন আর একজন ভদ্রলোক, লম্বা, রোগাটে গড়ন, চুলগুলো পিঠ অবধি নেমে এসেছে, কাঁধ দুটো সামান্য ঝুঁকে আছে। চোখ মুখ দেখে মনে হয় অত্যন্ত দৃঢ় স্বভাবের মানুষ। বিশেষ করে তার তীক্ষ্ণ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে রীতিমতো অস্বস্তি হয়। তাকে দেখে মিসেস ডেভিডসনের অবশ্য সম্পূর্ণ উল্টো প্রতিক্রিয়া হলো। এতক্ষণে যেন একটু স্বস্তি পেয়ে তিনি ডাকলেন, অ্যালফ্রেড, যাক, ঠিক সময়ে এসে গেছো। ডক্টর ম্যাকফেল আর তার স্ত্রী আমাদের কাজকর্মের কথা জিজ্ঞেস করছিলেন। আই সি। কিন্তু ওদিকে কি হচ্ছে? ওই মেয়েটা নাবিকদের সঙ্গে নাচছে। ডেভিডসনের চোখ দুটো সরু হয়ে গেল। ডেকের অন্যদিকে তখন সেডি থমসন মত্ত হয়ে নাচছে। তার সাদা পোশাক যেন একটা ছোটখাটো ঘূর্ণিঝড় তুলেছে। নাচতে নাচতে উচ্চস্বরে হাসছে মেয়েটি। সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মিস্টার ডেভিডসন ঠান্ডা গলায় বললেন, শেমলেস। আহা, তা কেন? ওরা তো একটু নির্দোষ ফুর্তি করছে শুধু। আপনি ভুল করছেন ডক্টর ম্যাকফেল। এই ধরনের ফুর্তি কখনো নির্দোষ হয় না। এসব অভ্যেস একদিন মানুষকে নৈতিক পতনের দিকে ঠেলে দেয়। কি যে বলেন স্যার, নাচ তো অনেকেই করে। আমিও অল্প বয়সে কত পার্টিতে নেচেছি। সে কি এমন বড় অপরাধ? অপরাধ? দেখুন, আপনার কথা জানি না, কিন্তু যখন একজন নারী তার শরীর প্রদর্শন করে পুরুষদের সামনে নাচে, তখন সে শুধু নিজেকে নয়, চারপাশের ওই মানুষগুলোকেও পাপের দিকে টেনে নেয়। ঠিক। আর জানেন, এই ধরনের মহিলারা নিজেদের সঙ্গে গোটা সমাজকেই বিপদের দিকে টেনে নিয়ে যায়। আমি তো একটু আগেই বলছিলাম ডক্টর, আমরা এসে শিক্ষা না দিলে এই দ্বীপপুঞ্জের সবকটা মানুষ নরকে যেত। কিন্তু ম্যাডাম, দেখুন, এই দ্বীপপুঞ্জে আমরা 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি ডক্টর ম্যাকফেল। যখন প্রথম এসেছিলাম তখন স্থানীয় আদিবাসীরা শুধু লাভা লাভা পরে থাকত। আরে, ওটা তো কোনো পোশাক নয়, শুধু কোমরে জড়ানো এক ফালি কাপড় মাত্র। ভাবুন তো, কি চরম অশিক্ষা। কিন্তু দেখুন, আজ আপিয়া দ্বীপের সমস্ত পুরুষ প্যান্ট পরে, মেয়েরা ড্রেস পরে। আমাদের দীর্ঘদিনের শিক্ষায় তারা অবশেষে পাপ সম্পর্কে ধারণা করতে পেরেছে, তাই শরীর ঢেকে লজ্জা নিবারণ করতেও শিখেছে তারা। When the men began to wear trousers, I knew they were becoming good Christians. ওই পুরুষেরা যেদিন থেকে ভদ্রলোকের মতো জামা কাপড় পরতে শুরু করলো না, সেদিন থেকেই তারা প্রভু যিশুর দেখানো পথে পা বাড়ালো। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর অনেক জায়গাতেই এখনো ঈশ্বরের সেই আলো পৌঁছয়নি। আর তাছাড়াও মিশনারি হিসেবে এটাই তো আমাদের কাজ, মানুষকে পাপ আর পুণ্যের মধ্যে তফাৎ করতে শেখানো। কিন্তু স্থানীয়দের তো নিজস্ব রীতিনীতি থাকতে পারে, তাই না? সবাই কি আপনার নিয়ম মেনে চলতে বাধ্য? আমার নয় ডক্টর ম্যাকফেল, পবিত্র বাইবেলের নিয়ম, প্রভু যিশুর নিয়ম। ঈশ্বরের বিধানের চেয়ে মানুষের রীতিনীতি বড় নয় নিশ্চয়ই। র্যাগ টাইম ধীরে ধীরে মিলিয়ে গেল। ডেকের অন্য প্রান্তে নাচ আর হাসি চলতেই থাকল। স্বাধীনতা আর কঠোর ধর্মীয় নিয়ন্ত্রণের মধ্যে এক অনিবার্য সংঘাতের আভাস পেয়ে ডক্টর ম্যাকফেলের মন উদ্বেগে ভরে উঠল। তিনি না বলে পারলেন না। আপনাদের কাজের ফলে এখানকার উপজাতিদের নিজস্ব সংস্কৃতি কি বিপন্ন হচ্ছে না? সমুদ্রের ঢেউ, ইঞ্জিনের তীব্র গর্জনের মাঝে হারিয়ে গেল
মিস্টার ডেভিডসনের চাপা কণ্ঠস্বর। তিনি কি বললেন ডক্টর ম্যাকফেল তা শুনতে পেলেন না। শোনার খুব একটা আগ্রহ অবশ্য তাঁর ছিল না। তিনি দেখলেন দিগন্ত ঘন কালো মেঘে ছেয়ে গেছে। জাহাজের ওপর দিয়ে এক ঝাঁক সিগাল উড়ে গেল। সাদা পোশাকে সজ্জিত মিস থমসন যেন ওই পাখিগুলোর মতোই নাবিকদের সঙ্গে নেচে বেড়াচ্ছে। সিগালদের দেখতে পেয়ে সেডি থমসন উচ্ছ্বসিত গলায় ডাক দিল, হেই বয়েজ, দেখো দেখো। মিস থমসন যেন ওই সিগালগুলোর মতোই মুক্ত, স্বাধীন। ঘনিয়ে আসা কালো মেঘের দিকে তার ভ্রুক্ষেপই নেই। কিন্তু আকাশের দিকে তাকিয়ে ডক্টর ম্যাকফেলের মনে কোনো অজানা দুর্যোগের আশঙ্কা ঘনিয়ে এলো। মিসেস ডেভিডসনও ব্যাপারটা খেয়াল করে মিসেস ম্যাকফেলকে বললেন, মিসেস ম্যাকফেল, বৃষ্টি আসবে। আপনাদের ধারণা নেই ট্রপিক্যাল রেইন কি ভয়ঙ্কর। যাকে চলুন, এখানে বসে থাকাটা আর ঠিক হবে না। ও তাই বুঝি? আচ্ছা চলুন। কি হলো, তুমি যাবে না? ডক্টর ম্যাকফেল লক্ষ্য করলেন মিস্টার ডেভিডসন তখনও নৃত্যরত দলটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আর কোনো দিকেই ভদ্রলোকের মন নেই। কেন যেন বেশ অস্বস্তি বোধ করলেন তিনি। কিন্তু স্ত্রীর কাছে মনের ভাব প্রকাশ না করে শুধু বললেন, তোমরা যাও, আমি মিস্টার ডেভিডসনের সঙ্গে একটু পরেই যাচ্ছি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ টুটুইলা। প্যাগো প্যাগো বন্দরে আজ অস্বাভাবিক ভিড়। দ্বীপের নানা প্রান্ত থেকে মানুষ এসেছে, কেউ বাজার করতে, কেউ জাহাজ দেখতে। দূরে সমুদ্রের বুকে ধীরে ধীরে ভেসে আসছে একটা মাছ ধরার ছোট স্কুনার জাহাজ। ওই স্কুনারটাই বড় জাহাজের যাত্রীদের আপিয়া দ্বীপে পৌঁছে দেবে। স্থানীয় মানুষের উল্লাসে কান পাতা দেয়। কেউ কেউ চিৎকার করে জাহাজ দেখাচ্ছে। ওই যে ওই স্কুনারটা! আরে আজ অনেক মাল নামবে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। বাকিদের সঙ্গে ডেকে দাঁড়িয়ে স্কুনারের অপেক্ষা করছিলেন ম্যাকফেল দম্পতি। মিস্টার ডেভিডসন জাহাজ ঘাটায় মালপত্রের তদারকি করতে নেমেছিলেন। হঠাৎ একটা তীক্ষ্ণ হুইসল শোনা গেল। সকলে অবাক হয়ে দেখলেন তীর থেকে 200-300 গজ দূরে হঠাৎই থেমে গেল স্কুনারটা। জাহাজ ঘাটায় লোকেদের ভিড়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। একটু পরেই তাঁদের জাহাজের ভেজা কাঠের সিঁড়িতে জুতোর শব্দ তুলে ডেকে উঠে এলেন মিস্টার ডেভিডসন। তার কপালে চিন্তার ভাঁজ। ডক্টর ম্যাকফেল, আমি এক্ষুনি একটা খবর পেলাম। কি হয়েছে? আপিয়া থেকে এইমাত্র টেলিগ্রাফে নির্দেশ এসেছে যে ওই স্কুনারটাকে বন্দরে ঢুকতে দেওয়া হবে না। কেন? আসলে ওই দ্বীপে মিজলস ছড়িয়েছে, আর স্কুনারের একজন নাবিকেরও নাকি মিজলস হয়েছে। ও মাই গড! বন্দর কর্তৃপক্ষ স্কুনারটাকে কোয়ারেন্টাইন করবে অন্তত 10 দিন, আবার 15 দিনও হতে পারে, সেটা অবস্থা বুঝে। মাই গড, 10 দিন! তার মানে আমাদের এই দ্বীপে আরো 10 দিন আটকা পড়ে থাকতে হবে। কিন্তু আপিয়াতে যে আমার জরুরি দরকার আছে, ওখানকার পেশেন্টরা। দ্যাট কান বি হেল্প মাই ডিয়ার স্যার। এক্ষেত্রে আমাদের কারোরই কিচ্ছু করার নেই। যতদিন এই মিজলসের দাপট কমছে ততদিন এই দ্বীপেই আমাদের থাকতে হবে। যদি এই কদিনের মধ্যে নতুন কোনো রোগীর খবর না পাওয়া যায় তাহলে স্কুনারটা আবার এই দ্বীপে ফিরে আসতে পারবে। তখন আমরা, মানে সাদা চামড়ার লোকেরা, অন্তত আপিয়া ফিরতে পারবো। অবশ্য নেটিভদের ব্যাপারটা আলাদা। ওদের মাসখানেকের আগে কোথাও নড়তে দেওয়া হবে বলে তো মনে হয় না। আমি এক্ষুনি এখানকার গভর্নরের সঙ্গে কথা বলে এলাম। এই 10 দিন আমরা থাকবো কোথায়? এখানে কোনো হোটেল নেই? ইস, এদিকে আবার বৃষ্টি নেমে গেল। কি বললেন? হোটেল? দেখুন, এটা কোনো শহর নয় মিসেস ম্যাকফেল। থাকার মধ্যে কেবল কিছু সরকারি ভবন, হাতে গোনা কয়েকটা দোকান
আর পেছনে নারকেল আর কলা গাছের বনের মধ্যে কয়েক ঘর স্থানীয় মানুষের বাড়ি। তবে এখানে আমি একজন ব্যবসায়ীকে চিনি, বৃষ্টি থামলে তার ওখানে ঘর পাওয়া যায় কিনা দেখব, কিন্তু আরামদায়ক ব্যবস্থা আশা করবেন না যেন। না না, সে চিন্তা নেই। ঘুমানোর জন্য একটা বিছানা আর মাথার উপর ছাদ পেলেই আমরা কৃতজ্ঞ থাকব। বেশ। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই দেখে তারা রেইনকোট পরে বাড়ির সন্ধানে বেরোলেন। মিস্টার ডেভিডসন যে বাড়িটা খুঁজছিলেন সেটা ঘাট থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথ। বাড়িটির মালিকের নাম জো হর্ন। লোকটা মিশ্র জাতির, বয়স বছর 50। স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে সে বাড়ির নিচের তলায় থাকে আর পাশের দোকানটা চালায়। কাঠের তৈরি বাড়িটার 2 তলাতেই প্রশস্ত বারান্দা আর টিনের ছাদ। হর্নের পরনে শার্ট আর ট্রাউজার, কিন্তু হাতের উন্মুক্ত অংশে স্থানীয় উপজাতিদের উল্কি স্পষ্ট দেখা যাচ্ছে। মিস্টার ডেভিডসনকে দেখেই হর্ন জোড় হাতে অভ্যর্থনা জানালো। আসুন 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 মিস্টার ডেভিডসন। আপিয়াতে মিজলস ছড়িয়েছে শুনলাম। ওহ, বিশ্রী ব্যাপার। কিন্তু আপনি ভাববেন না, দোতলার ঘরগুলো তো ফাঁকাই আছে। যদিও ঘরের অবস্থা তেমন ইয়ে নয়, তবে না হয় একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আরে হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে, এমনিতেই যা বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, শোনো হর্ন, এরা হলেন ডক্টর আর মিসেস ম্যাকফেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এদেরকে ভালো ঘরটা দেখিয়ে দাও, বুঝলে? হ্যাঁ। আমাদের তো এখানকার ব্যবস্থাপনায় অভ্যেস আছে, কিন্তু ওরা নতুন এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ঘর এমনিতে তো তৈরিই আছে। আসুন ডক্টর, আসুন ম্যাডাম, এই যে এদিকে যান। যে ঘরগুলো হর্ন তাদের দেখালো সেগুলো প্রায় আসবাববিহীন। ম্যাকফেল দম্পতির ঘরে একটা পুরনো জীর্ণ বিছানা, তার উপর ছেঁড়া মশারি ঝুলছে। এছাড়া ঘরে আছে কেবল একটা টলমলে চেয়ার আর একটা নড়বড়ে টেবিল। মিসেস ম্যাকফেল চারিদিকে তাকিয়ে ভারী মুষড়ে পড়লেন। এই ঘরে থাকতে হবে 10 দিন? ও গড! বৃষ্টি অবিরাম ঝরে পড়ছিল। টিনের ছাদের ওপর তার একটানা শব্দে মাথা ঝিমঝিম করছিল ডক্টর ম্যাকফেলের। এই নিরানন্দ পরিবেশ কিন্তু ডেভিডসন দম্পতির ওপর কোনো প্রভাব ফেলেনি। মিসেস ডেভিডসন কর্তৃত্বের সুরে মিসেস ম্যাকফেলকে বললেন, আচ্ছা, সুতো বের করে দিন তো, আমি মশারিটা সেলাই করে দিই। এখানকার মশা কামড়ালে আর রক্ষে নেই। হ্যাঁ? এক কাজ করুন, ততক্ষণে আপনাদের জিনিসপত্র সব গুছিয়ে ফেলুন। আর শুনুন, ঠিক যতটুকু না হলেই নয়, সুটকেস থেকে ঠিক ততটুকুই বার করবেন। ইস, বৃষ্টিটা যদি একটু থামতো, রোদ উঠলে আমি হয়তো একটু উৎসাহ নিয়ে ঘরটা গোছাতে পারতাম। আহা, যদি তার জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই হাত পা গুটিয়ে বসে থাকতে হবে আপনাকে। আর মিসেস ম্যাকফেল, প্যাগো হলো প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বৃষ্টিপ্রবণ জায়গাগুলোর মধ্যে একটা। ও, তাছাড়া এটাই এখানে বর্ষার মরশুম, এ বৃষ্টি সহজে ধরবার নয়। মিসেস ম্যাকফেল আর কিছু বললেন না। তাঁদের অন্যান্য ভারী মালপত্রগুলো শুকনো জায়গায় রাখা হয়েছে কিনা তার তদারক করতে ডক্টর ম্যাকফেল আবার বেরিয়ে পড়লেন। সন্ধে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়ল। ছোট্ট ডাইনিং রুমে টিম করে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। টেবিলে ম্যাকফেল ও ডেভিডসন দম্পতি ডিনার খেতে বসেছেন। একটু পরে হর্নের রাঁধুনি হ্যামবার্গার, স্টেক আর স্যুপ দিয়ে গেল। হর্ন এসে কাঁচুমাচু মুখে জানিয়ে গেল, মাফ করবেন, এই বৃষ্টিতে এর বেশি কিছু আর জোগাড় করা সম্ভব হলো না। সামনের দিনগুলো এভাবেই চালাতে হবে মনে হচ্ছে। সে ঠিক আছে, আমাদের অসুবিধে হবে না। বেশ বেশ, তুমি তো সাধ্য মতোই করছো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি। মিসেস ম্যাকফেল বিরস মুখে স্যুপ নাড়তে লাগলেন। অস্বস্তিকর দমবন্ধ করা গুমোট একটা পরিবেশ যেন চেপে বসছিল ডক্টর ম্যাকফেলের মনে।
কখন ডিনার পর্ব শেষ হবে সেই অপেক্ষায় ছিলেন তিনি। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে মিস্টার ডেভিডসন বললেন, আমরা যেখানেই থাকি না কেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাইবেলের একটা অধ্যায় অন্তত পড়ি। ইটস এ ওয়ান্ডারফুল ট্রেনিং ফর দ্য মাইন্ড। নিয়মিত বাইবেল পড়লে মন সংযত হয়। এক্সকিউজ মি, এবার আমাকে প্রার্থনায় বসতে হবে। হ্যাঁ, এটাই আমাদের প্রতিদিনের কাজের অংশ বলতে পারেন। আজ অবধি কোনো পরিস্থিতিতেই মিস্টার ডেভিডসন প্রার্থনা করতে ভোলেননি। আমাকেও কালকের জন্য একটু মানসিক প্রস্তুতি নিতে হবে। 10টা দিন তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। রাস্তায় স্থানীয়দের মধ্যে এত ইয়জ আক্রান্ত পেশেন্ট দেখলাম, হরিবল। শরীরে ঘা, বিকৃতি, হাতগুলো অস্বাভাবিক রকম ফুলে গিয়ে ভারী হয়ে ঝুলে পড়েছে। ট্রপিক্যাল আবহাওয়ায় এসব জীবাণুর ভীষণ উৎপাত হয়। মিস্টার ডেভিডসন, আপনার কি মনে হয় হসপিটাল অথরিটির সাথে কথা বলে লাভ হবে? আমার মনে হয় জীবাণুর থেকে বেশি এগুলো এদের পাপের ফল। যাকে সে কথা থাক। আপনি যদি আর্তের সেবা করতেই চান সে তো ভালো ব্যাপার। আপনি আপনার মতো চেষ্টা করে দেখুন, না হলে আমাকে জানাবেন। আমি গভর্নরের সঙ্গে কথা বলবো। বেশ। জানেন নিশ্চয়ই মিশনারিদের দৌড় শুধু গির্জা অবধি সীমাবদ্ধ নয়। চলি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট ডক্টর অ্যান্ড মিসেস ম্যাকফেল। গুড নাইট। আচ্ছা, উনি গভর্নরের সঙ্গে কথা বলবেন বলছেন, কিন্তু গভর্নর ওর কথা শুনবেন কেন? শুনতে উনি বাধ্য। আমেরিকান মিশনারিদের ক্ষমতার দৌড় তো জানো না। ওদের হাত ওয়াশিংটনেও পৌঁছয়। বড় বড় রাজনৈতিক নেতারা এদের ঘাটাতে সাহস করে না। চলো ওটা যাক, কাল থেকে নতুন করে দিন শুরু করতে হবে। পরদিন সকালে দূর থেকে এক মহিলার তীক্ষ্ণ গলার আওয়াজে ঘুম ভেঙে যায় ম্যাকফেল দম্পতির। নিচের তলায় কেউ একজন বাড়িওয়ালা হর্নের সঙ্গে তারস্বরে তর্ক জুড়েছে। $1 চেয়ে 1 সেন্টও বেশি ভাড়া দেব না, কিছুতেই না। $1.5। আমাকে কি দেখে মনে হচ্ছে আমি সোনার খনির মালিক? $1, তার থেকে বেশি নয়। দেখুন মিস, এই ঘরটা কিন্তু খারাপ না, পরিষ্কার, জানলা আছে। এখানে যারা থাকে তারা সবাই কিন্তু $1.5 দেয়। তাহলে তাদেরই দাও ঘরটা। আমি থাকলে $1 দিয়েই থাকবো, না হলে রাস্তায় যাচ্ছি। আমাকে থাকার জায়গার অভাবের ভয় দেখিয়ে লাভ নেই, বুঝলে মিস্টার? আরে আরে, আপনি রাস্তায় থাকবেন কেন? ঠিক আছে ঠিক আছে, আপনি না হয় $1.25 দেবেন। শোনো মিস্টার হর্ন, আমি দর কষাকষি একবারই করি, $1। আর সেটাও দেব যদি ঘরে একটা ভালো বিছানা থাকে। আচ্ছা, আপনি আপনি $1 দিন। এই তো, একটু ভদ্রভাবে কথা বললে কি সুন্দরভাবে সবটা মিটে যায় দেখলে। ডক্টর ম্যাকফেলের স্থানীয় হসপিটালের সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল। তিনি তৈরি হয়ে রেনকোট গায়ে চাপিয়ে নেমে এসে দেখলেন আগের দিন জাহাজে দেখা সেই সুন্দরী যুবতীটি হর্নের সঙ্গে ঘর ভাড়া নিয়ে প্রবল দর কষাকষি করছে। কাছ থেকে দেখে মনে হলো বয়স 26-27 বেশি হবে না। হাতে সিগারেট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। পাশে দাঁড়িয়ে জাহাজের কোয়ার্টার মাস্টার মিস্টার সোয়াল। ডক্টর ম্যাকফেলকে তিনি অপ্রস্তুত হয়ে বললেন, গুড মর্নিং ডক্টর ম্যাকফেল। এ হলো মিস সেডি থমসন। আপনাদেরই মতো আপিয়া যেতে গিয়ে এখানে আটকা পড়ে গেছে। একটা থাকার জায়গা খুঁজছিল, তাই আমিই বললাম ওই হর্নের বাড়িতে একবার চেষ্টা করে দেখো। ও, তা বেশ তো। হ্যাঁ, মানে আপনাদের হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু বৃষ্টির মধ্যে কাউকে রাস্তায় ফেলে রাখাটাও তো ঠিক হবে না। সে তো ঠিকই। আমাদের তো অসুবিধা হবার কথা নয়। উনি তো নিচের তলায় থাকবেন। আপনার অসুবিধে না হলেও আপনার মিশনারি বন্ধুরা কিন্তু বিষয়টা খুব একটা পছন্দ করবেন না। ও বাবা,
এখানে মিশনারিরাও আছে নাকি? এমন পবিত্র বাড়িতে ঠাঁই পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। আমাকে এখানে নিয়ে আসার জন্য অজস্র ধন্যবাদ মিস্টার সোয়ান। মাই প্লেজার মিস। আসুন না, এই আনন্দে একটা ড্রিঙ্ক হয়ে যাক। Oh, that would be wonderful, Miss Thompson. আপনিও আসবেন নাকি মিস্টার? ডক্টর ম্যাকফেল। ও আচ্ছা, আমার কাছে রিয়েল আমেরিকান হুইস্কি আছে, একটু চেখে দেখবেন নাকি? আরে না 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 না, আপনি ব্যস্ত হবেন না। আমাকে একটা জরুরি দরকারে হসপিটালে যেতে হবে এক্ষুনি। আমি তো বেরোতেই যাচ্ছি না। ওকে ডক, আপনার সঙ্গে তাহলে অন্য একদিন বসা যাবে। বাই। ডক্টর ম্যাকফেল জাহাজ ঘাটায় গিয়ে তাদের বড় বাক্সগুলো থেকে কিছু ভারী ভারী বই নিলেন। পরের 10-12 দিন সময় কাটানোর জন্য এগুলোই ভরসা। জাহাজ ঘাটা থেকে তিনি গেলেন নৌবাহিনীর প্রধান সার্জনের সঙ্গে দেখা করতে। সারাদিন হসপিটালের ওয়ার্ডগুলোতে রোগী দেখে কাটালেন। শরীর ক্লান্ত হলেও সারাদিন কাজ করে তার মন অনেকটা শান্ত হয়ে এলো। হর্নের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। মিস্টার ডেভিডসন অবশ্য তখনও ফেরেননি। ডক্টর ম্যাকফেল ধরাচুড়ো ছেড়ে ড্রয়িং রুমে এসে বসলেন। সেখানে তার স্ত্রীকে নিচু গলায় কিছু একটা বোঝাচ্ছিলেন মিসেস ডেভিডসন। মিসেস ম্যাকফেল প্রায় হাঁ করে তার প্রতিটি কথা যেন গিলছিলেন। ডক্টর ম্যাকফেল গলা ঝেড়ে বললেন, গুড ইভিনিং। মিস্টার ডেভিডসন এখনো ফেরেননি দেখছি। আপনারা খুব গভীর আলোচনায় ডুবে আছেন মনে হচ্ছে। না, তেমন কিছুই না। আপনার স্ত্রীকে ওই নেটিভদের সমাজের অদ্ভুত সব নিয়ম নীতির কথা বলছিলাম, এই আর কি। এদের স্বেচ্ছাচারের কথা উনি তোমার সামনে মুখে আনতে পারবেন না। আমি তোমাকে পরে সব জানাবো। মিসেস মকফেল, আপনারা তো তাও আপিয়া পর্যন্ত যাবেন, আমাদের তো তারপরও আরও 10 দিনের সমুদ্র যাত্রা। যদিও মিস্টার ডেভিডসন এখান থেকেই কাজকর্ম পরিচালনার চেষ্টা করছেন, তাই ওকে প্রচুর ঘুরতে হচ্ছে, বুঝলেন। গভর্নরের সঙ্গে অনেকবার মিটিং করতে হচ্ছে। আচ্ছা, আপনাদের কাজের পদ্ধতিটা ঠিক কীরকম? সেটা আসলে অনেকটা বিস্তারিত বিষয়। আমার কিন্তু বেশ কৌতূহল হচ্ছে ম্যাডাম। এখানকার সব মানুষদের তো আপনাদের পথে আনা সহজ কাজ নয়। আমাদের নয়, ঈশ্বরের পথে। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন প্রতিনিয়ত কি ভীষণ লড়াই করতে হয় আমাদের। ওহ, ওই তো উনি এসে গেছেন। এসো অ্যালফ্রেড, বসো। তাহলে কি নিয়ে কথা হচ্ছিল? ডক্টর আমাদের মিশনের কাজের পদ্ধতি জানতে চাইছিলেন। পদ্ধতি অত্যন্ত জটিল ডক্টর ম্যাকফেল। দেখুন, বর্বর নেটিভদের সভ্য করা তো মুখের কথা নয়। পোশাকের নামে এক টুকরো কাপড় জড়িয়ে থাকা, ব্যভিচার, মিথ্যে বলা, চুরি করা, নিজেদের শরীর উন্মুক্ত করা, উদ্দাম নাচ গান, গির্জায় না যাওয়া, এই সব কিছু যে পাপ তা বোঝাতে বহুদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাদের। সেসব বোঝালেন কিভাবে? ওদের বাইবেল পড়িয়ে? আপনার স্ত্রী তো বলেছিলেন যে পাপ বিষয়টা সম্পর্কেই এখানকার মানুষদের কোনো ধারণা ছিল না। তাহলে এত কিছু একসঙ্গে তো হয়নি, তিলে তিলে বহু দিন ধরে করতে হয়েছে। আর কি যেন বলছিলেন? শুধু বাইবেল পড়িয়ে তো বোঝানো যায় না ডক্টর, হাতে কলমে দেখিয়ে দিতে হয়। ও, কিরকম? যেমন ধরুন, জরিমানার ব্যবস্থা চালু করে। কোনো কাজকে পাপ বলে বোঝানোর একমাত্র উপায় হল কেউ সেই কাজ করলে তাকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া। ওরা যা যা খ্রিস্টান বিরোধী কাজ করত তার সবকিছুর একটা তালিকা তৈরি করেছিলাম। প্রত্যেকটা পাপ কাজের জন্য হয় টাকা দিয়ে নয়তো গতরে খেটে জরিমানা দিতে হতো। And at last, I made them understand. এই ব্যবস্থা চালু হওয়ার পর অবশ্য ওরা বুঝতে পারল যে পাপ কাকে বলে। ভারী আশ্চর্য, ওদের কেউ কোনো প্রতিবাদ করেনি? মিস্টার ডেভিডসনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস খুব কম মানুষেরই আছে ডক্টর। ঠোঁট শক্ত করে কথাটা বললেন মিসেস ডেভিডসন। চশমার আড়ালে তার চোখ দুটো জলজল করে উঠল। মিস্টার ডেভিডসনের দিকে তাকিয়ে তিনি বললেন, ফ্রেড অলসন নামের সেই ধনী ব্যবসাদারটার কথা বলো,
যাকে তুমি ভিখিরি করে ছেড়েছিলে, তার মতো পাপী লোকও শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মের নিয়ম মানতে বাধ্য হয়েছিল। মিস্টার ডেভিডসন কিছু একটা বলতে গিয়েও হঠাৎ থমকে গেলেন। একতলার ঘর থেকে একটা বিজাতীয় শব্দ ভেসে আসছে, গ্রামাফোনের গান, হাসাহাসি, হুল্লোড়ের শব্দ। ডেভিডসন দম্পতি চমকে উঠলেন। ডক্টর ম্যাকফেল পরক্ষণেই ব্যাপারটা বুঝতে পেরে বললেন, ওই মিস সেডি থমসন নামের মহিলাটি আজ সকালেই একতলার ঘরটা ভাড়া নিয়েছেন। সেডি থমসন ওই জাহাজের মেয়েটি নাকি, যে অশ্লীলভাবে নাবিকদের সঙ্গে নাচছিল? সে এখানে এলো কিভাবে? মিস্টার ডেভিডসনের চোখ দুটো দপ করে জ্বলে উঠল। চোয়াল শক্ত করে কিছুক্ষণ বসে রইলেন তিনি। তারপর হঠাৎ গলা তুলে ডাকলেন, হর্ন, হর্ন! ডাকছিলেন স্যার? জাহাজের একজন সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারকে এই বাড়িতে তুমি থাকতে দিয়েছো? তুমি কি ভুলে গেছো যে এখানে দুজন ভদ্রমহিলা রয়েছেন? যা ইচ্ছে করার অধিকার তোমাকে কে দিয়েছে হর্ন? আপনি আপনি আমাকে মাফ করবেন স্যার, আপনাদের অসুবিধার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে কাল রাতে এই বৃষ্টির মধ্যে মেয়েটি বাইরে ছিল, কোথাও আশ্রয় পায়নি, আর আজ সকালে জাহাজের কোয়ার্টার মাস্টার মিস্টার সোয়ান একে এখানে নিয়ে আসেন। কি? আমি গরিব মানুষ, ব্যবসা করে খাই, খদ্দের ফেরালে কি আমার চলবে হুজুর? দেখো, আমি অত কিছু জানতে চাই না। কাল সকালের মধ্যে যেন মেয়েটা এখান থেকে বিদায় হয়। সেটা কি করে সম্ভব স্যার? বৃষ্টির বহরটা একবার দেখুন। কোনো স্থানীয় মানুষের কুঁড়ে ঘরে তো এই মেয়েটা থাকতে পারবে না। দেখো হর্ন, আমি বহু বছর এই অঞ্চলের অনেক কুঁড়ে ঘরে কাটিয়েছি। তুমি শুধু না থাক, তুমি যাও, তোমায় দিয়ে হবে না, আমি দেখছি। আচ্ছা। ডক্টর ম্যাকফেইলের কিন্তু খুব একটা মন্দ লাগছিল না। একটানা বৃষ্টির দম বন্ধ করা গুমোট পরিবেশে ভেসে আসা গানের সুর আর হাসাহাসির টুকরো শব্দ একটু হলেও তো বৈচিত্র্য আনে। সব ব্যাপারেই ডেভিডসন দম্পতির যে কি এত সমস্যা কে জানে। মিসেস ডেভিডসন অন্ধকার মুখে বসেছিলেন। এবার যেন আর না পেরে বলে উঠলেন, মেয়েটা যা শুরু করেছে, এই পরিবেশে 10 দিন থাকা, ও গড, সম্ভব। এত তাড়াতাড়ি এত লোকজনকে জোটালোই বা কোত্থেকে? এই জাতীয় মেয়েদের বন্ধু জোটাতে বেশি সময় লাগে না মিসেস ম্যাকফেল। মিস্টার ডেভিডসন এবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বললেন, না, এটা আর কিছুতেই চলতে দেওয়া যায় না। এক্সকিউজ মি। তুমি কি নিচে যাচ্ছ অ্যালফ্রেড? অবশ্যই। যে বাড়িতে থাকছি সেখানে এমন অপবিত্রতা আমি সহ্য করব না। কিন্তু অতগুলো লোকের মাঝে একা একা গিয়ে পড়াটা আপনার জন্য সেফ নাও হতে পারে মিস্টার ডেভিডসন। ডক্টর ম্যাকফেল, আপনি যদি মনে করেন উনি বিপদের ভয় কর্তব্য থেকে সরে যাবেন, তাহলে আপনি ওকে এখনো চেনেননি। ডক্টর ম্যাকফেইলের কথায় কান না দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন মিস্টার ডেভিডসন। সেডি থমসনের ঘরের গ্রামাফোনে বাজছে র্যাগটাইম গানের চটুল সুর। দুজন নাবিক বোতল হাতে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়ায় সারা ঘর ভরা। সেডি থমসন উজ্জ্বল সাদা পোশাকে হাসতে হাসতে গানের তালে তালে নাচছিল। হঠাৎ দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকলেন ডেভিডসন। স্টপ ইট! বন্ধ করুন এসব। ঘরে উপস্থিত সকলে একসঙ্গে ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল। খানিক পরে সেডি থমসন কৌতূহলী গলায় বলল, ও মিস্টার প্রিচার ম্যান, আপনার আবার কি দরকার? দেখুন, আমি এই বাড়ির উপর তলায় থাকি। এই অশালীনতা আপনাকে এখনই বন্ধ করতে হবে। অশালীনতা? আমরা তো শুধু একটু মজা করছি মিস্টার। চেঁচামেচি না করে একটা ড্রিঙ্ক নিয়ে বসুন না এখানে। দেখুন, এই বাড়িটাকে আপনি পাপের আস্তানা বানিয়েছেন।
এই মুহূর্তে গ্রামাফোনটা বন্ধ করুন। প্রিচার ম্যান, এটা আমার ঘর। গ্রামাফোন বন্ধ হবে কি হবে না সেটা আমি ঠিক করব। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি আবার বলছি, বন্ধ করুন এটা। আর যদি না করি? তাহলে ভবিষ্যতে আপনার আচরণের জন্য গভীর অনুতাপ করতে হবে আপনাকে। রিয়েলি? ভীষণ ভয় পেয়ে গেলাম। এর উত্তরে মিস থমসন গ্রামাফোনের আওয়াজ আরও বাড়িয়ে দিল। নাবিক দুজন এবার আরও জোরে হাসতে শুরু করলো। হ্যাঁ চলো তো আবার শুরু করি। ওই বুড়োটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। ওকে বয়েজ, লেটস ডান্স। এই বলে মিস্টার ডেভিডসনের মুখের ওপর দড়াম করে দরজাটা বন্ধ করে দিল সেরি থমসন। গ্রামাফোনের সঙ্গীত এবার যেন চ্যালেঞ্জের সুরে আরও জোরে বাজতে শুরু করলো। হাসি, উল্লাস আর টিনের ছাদে ঝরে পড়া বৃষ্টির নির্মম শব্দ সব মিলিয়ে রাত আরও উন্মত্ত হয়ে ওঠে। ওপরতলায় এতক্ষণ ডক্টর ম্যাকফেল, মিসেস ম্যাকফেল এবং মিসেস ডেভিডসন তটস্থভাবে বসেছিলেন। একটু পরে চোখ মুখ লাল করে মিস্টার ডেভিডসন ঘরে ঢুকতেই মিসেস ডেভিডসন উঠে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় বললেন, কি হলো অ্যালফ্রেড? শেমলেস, বাড়িটাকে একেবারে পাপের আখড়া বানিয়ে ছেড়েছে। ওরা আপনার কথা শুনলো না? শুনল, কিন্তু মানল না। ও কি বললো? ওই মেয়েটা আর তার মাতাল সঙ্গীরা ঠাট্টা তামাশা করে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। উফ, হর্ন যে কোন আক্কেলে মেয়েটাকে বাড়িতে ঢোকালো কে জানে। যে কারণেই ঢুকিয়ে থাক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে এই বাড়িতে এখন পাপ ঢুকেছে। আমাদের ভাবতে হবে যে আমাদের এবার কি করা উচিত। মিস্টার ডেভিডসন, মাত্র কটা দিনের তো ব্যাপার। এই কদিন যদি মেয়েটাকে পাত্তা না দিয়ে আমরা নিজেদের মতো... না ডক্টর ম্যাকফেল, সেটা আমার পক্ষে সম্ভব নয়। চোখের সামনে কাউকে পাপ করতে দেখেও কিছু না বললে সেই পাপের কলঙ্ক নিজের গায়ে এসেও লাগে। না 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 না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। খাবার ঘরের নিষ্প্রভ হলুদ আলোতে মিস্টার ডেভিডসনের চোখ আগুনের মতো ধকধক করে জ্বলছিল। তার চেহারাটাও দেখাচ্ছিল কোনো নির্মম আদিম দেবতার মতো। ডক্টর ম্যাকফেল ভেতরে ভেতরে উদ্বেগ আর আশঙ্কায় শিউরে উঠছিলেন। তিনি অত্যন্ত নির্বিবাদী মানুষ, অনেকের মতে হয়তো একটু ভীতুও বটে। অযথা লোকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়াটা তাঁর স্বভাব বিরুদ্ধ। কিন্তু মিস্টার ডেভিডসনের রুদ্রমূর্তির সামনে তিনি কিছু বলতেও পারছিলেন না। ইতিমধ্যে হর্নের কিশোরী পরিচারিকাটি হ্যামবার্গার স্টেক, কলা ভাজা আর কিছু মিষ্টি পরিবেশন করে গেল। বৃষ্টির একটানা শব্দ আর জ্যাজ মিউজিকের ধ্বনি মিলেমিশে যেন আবহাওয়া আরও অস্বস্তিকর করে তুলেছে। মিসেস ম্যাকফেল যেন খাবার টেবিলে নীরবতা ভাঙার জন্যই বললেন, এই শব্দে তো ঘুমই হবে না। এটা শুধু শব্দের ব্যাপার নয় মিসেস ম্যাকফেল, এটা নৈতিকতার প্রশ্ন। আর তার থেকেও বড় বিষয়টা পাপ পুণ্যের। আমি ওকে থামাবই। আর যা ভাবছি তা যদি সত্যি হয়, মেয়েটার পরিচয় যদি সত্যি... না 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 না, আমার এটা অনেক আগেই ভাবা উচিত ছিল। কি বলছেন মিস্টার ডেভিডসন? কিছু তো বোধগম্য হচ্ছে না। ইভিলের নাম শুনেছেন ডক্টর ম্যাকফেল? না, কি সেটা? কি নয়, কোথায়? ইভিলেই ছিল হনলুলুর কুখ্যাত রেড লাইট এরিয়া। বন্দর ঘেঁষা একটা ভাঙাচোরা সেতু পার করে পৌঁছতে হতো। সেখানে প্রত্যেকটা দোকান থেকে পিয়ানোর আওয়াজ ভেসে আসত। রাস্তার এক পাশে সবুজ রঙের সারি সারি ছোট বাংলো ছিল।
সেখানে হাওয়াইয়ান, আমেরিকান, চীনা, ফিলিপিনো থেকে শুরু করে পৃথিবীর সব জাতের মানুষের আনাগোনা ছিল। আর মহিলারাও ছিল বহু জাতের। রাস্তায় বাতি থাকলেও বাংলোর জানলাগুলো দিয়ে আলো আসতো না, কারণ সেগুলো সবসময় বন্ধই থাকতো। আর কেন বন্ধ থাকতো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না আপনাদের। আপনি এই জায়গাটা সম্পর্কে এত কিছু জানলেন কি করে? কারণ ওই অঞ্চলের ব্যবসা বন্ধ করবার জন্যে দীর্ঘদিন লড়াই করেছি আমরা। ওটা ছিল আমাদের মতো মিশনারিদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ওখানকার পুলিশ কোনো রকম পদক্ষেপ নিতে রাজি ছিল না। বুঝলাম। পুলিশ হয়তো ভেবেছিল পাপ যখন অনিবার্য, তখন সেটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখাই ভালো। তা নয় ডক্টর ম্যাকফেল। আসল কথা হলো পুলিশ ঘুষ খেত, আর ঘুষ দিত ওই মদের দোকানের মালিকরা, দিত দালালরা, আর এমনকি ওই পতিতা মহিলারাও। শেষ পর্যন্ত ওপর মহল থেকে চাপ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আমি বাধ্য করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। জাহাজে ওঠার সময় খবরের কাগজে এই বিষয়ে কিছু একটা পড়েছিলাম। আমরা যেদিন জাহাজে উঠি সেদিনই ইভিলেই চিরদিনের মতো বন্ধ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ আ গ্রেট ভিক্টরি ফর আস। কিন্তু এসবের সঙ্গে মিস থমসনের কি সম্পর্ক? আপনি বুঝতে পারছেন না? সেদিন জাহাজ ছাড়বার মাত্র কয়েক মিনিট আগে তাড়াহুড়ো করে মেয়েটাকে জাহাজে উঠতে দেখেছিলাম। সেটা যে পুলিশের হাত থেকে পালানোর জন্য তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি নিশ্চিত ওই মেয়েটা ইভিলের একজন নষ্ট মেয়ে মানুষ, আর এখানে এসেও সেই পাপের ব্যবসা খুলে বসেছে। দেখুন মিস্টার ডেভিডসন, আপনার ধারণা ঠিক না ভুল জানি না, কিন্তু শুধুমাত্র কারো পেশার উপর ভিত্তি করে একজন মানুষকে বিচার করাটা কি ঠিক? আমাদের ধর্মেও তো মানুষের প্রতি করুণা করতে বলা হয়েছে, নাকি? ডক্টর ম্যাকফেলের কথার উত্তর কেউ দিল না। ঘরের মধ্যে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টি আরও বাড়ছিল। দূরে গ্রামাফোনের সুরটা বিদ্রুপের ভঙ্গিতে বেজেই চলল। পরদিন বৃষ্টি একটু ধরে আসার পর মিসেস ডেভিডসন ও মিসেস ম্যাকফেল আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলেন। তাঁদের আলোচনার বিষয়বস্তু সেডি থমসনকে ঘিরেই ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তাঁরা দেখলেন সাদা টুপি, ফুল তোলা সাদা জামা আর সাদা মোজা পরা মিস থমসন উল্টো দিক থেকে হেঁটে আসছে। তার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক দূর থেকেই চোখে পড়ছিল। তাকে দেখেই দুজনে তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু শেষ রক্ষা হল না। মিস থমসন বিদ্রুপ মেশানো হাসি হেসে মিসেস ডেভিডসনকে বলল, গুড মর্নিং। আপনাদের প্রিচার ম্যান এখন ভালো আছেন? কাল ওর যা অবস্থা দেখলাম, চিন্তা হচ্ছিল আর কি। তোমার সাহস তো কম নয়, আমার সঙ্গে কথা বলতে এসেছো? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি, তা জানো? তাই? ওই জন্যই বুঝি কাল সন্ধেবেলা নিজের বরকে আমার ঘরে পাঠিয়েছিলেন? ওর কোনো কথার জবাব দেবেন না মিসেস ডেভিডসন। মেয়েটার গায়ে চামড়া বলে কিছু নেই, এক্কেবারে বেহায়া। চলুন তো আমরা এগোই। মিস্টার ডেভিডসন সারাদিন বাড়ি ছিলেন না। ফিরলেন একেবারে রাতের খাবারের সময়, আপাদমস্তক ভিজে স্নান করে। খাবার সময়ও জামা কাপড় বদলালেন না, বিশেষ কিছু খেলেনও না। মিসেস ডেভিডসন যখন সকালের ঘটনাটা বললেন, তখনও তিনি কিছুই বললেন না, চুপচাপ শুনে গেলেন শুধু। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবনার মধ্যে ডুবে রইলেন অনেকক্ষণ। তারপর হঠাৎ সবাইকে চমকে দিয়ে ডাক ছাড়লেন, মিস্টার হর্ন, একবার এদিকে শুনে যাও তো। হ্যাঁ স্যার। মিস থমসনের সঙ্গে আমি একবার দেখা করতে চাই, বুঝলে? তার কখন সুবিধে হবে জিজ্ঞেস করে এসো। আচ্ছা স্যার, আমি এক্ষুনি জেনে এসে আপনাকে বলছি।
হর্নের পায়ের শব্দ দূরে মিলিয়ে যেতে না যেতেই মিসেস ডেভিডসন অধৈর্যভাবে প্রশ্ন করলেন, কি ব্যাপার অ্যালফ্রেড, হঠাৎ ওর সঙ্গে দেখা করতে চাও কেন? কারণ সেটা আমার ডিউটি। আমি ওকে অনুশোচনা করার সব রকম সুযোগ দেব। তার আগে মিস থমসনের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ আমি নেব না। সুযোগ দিয়ে কি আদৌ লাভ আছে? ও তোমাকে যা নয় তাই বলে অপমান করবে। করুক, যত ইচ্ছে অপমান করুক। যদি ওর আত্মার অপবিত্রতা কেটে যায়, তাহলে আমাকে চাবুক মারলেও আমি মুখ বুঝে সহ্য করব। মিস্টার ডেভিডসন এমন প্রত্যয়ের সঙ্গে কথাগুলো বললেন যে ডক্টর ম্যাকফেইলের মুখে কোনো কথাই জোগাল না। মিসেস ডেভিডসন কিন্তু সন্তুষ্ট হলেন না। ওর কানে তখনও সকালে মিস থমসনের সেই বিদ্রুপাত্মক হাসিটা বাজছিল। তিনি কঠিন গলায় বললেন, ওই মেয়েটা কিন্তু এখানকার নেটিভ নয়, ওর পাপেরও কোনো হিসেব নেই। শালীনতার সব সীমা ছাড়িয়ে গেছে ও। তা যাক, ঈশ্বরের করুণা নরকেও পৌঁছয়। তিনি চাইলে স্বয়ং শয়তানও উদ্ধার পেতে পারে, বুঝলে? ওই তো হর্ন এসে গেছে। কি বললেন মিস থমসন? উনি শুভেচ্ছা জানিয়েছেন স্যার, আর বলেছেন তার ব্যবসার সময়টুকু বাদ দিয়ে রেভারেন্ড ডেভিডসন যে কোনো সময় তার সঙ্গে দেখা করতে পারেন। আচ্ছা। ডক্টর ম্যাকফেইল পাইপে আগুন ধরানোর চেষ্টা করলেন। সেই সঙ্গে তাড়াতাড়ি তাঁর ঠোঁটে ফুটে ওঠা হাসিটা চেপে গেলেন, কারণ তিনি জানতেন যদি এই ঘটনা তাঁর কাছে মজার মনে হয়, সেটা বুঝে ফেললে তাঁর স্ত্রী খুবই রাগ করবেন। সবাই নীরব। মিসেস ম্যাকফেইল আর একটা কমফর্টার বুনতে শুরু করলেন। যুদ্ধ শুরুর পর থেকে এমন অসংখ্য কম্বল তিনি বানিয়েছেন। ডক্টর ম্যাকফেইল পাইপ ধরালেন, কিন্তু মিস্টার ডেভিডসন চেয়ার ছেড়ে উঠলেন না। তিনি অন্যমনস্ক চোখে খাবার টেবিলের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ সশব্দে চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। কাঠের সিঁড়ি দিয়ে তাঁর ভারী বুটের শব্দ শুনতে পেল সবাই। উৎকর্ণ হয়ে বসে রইলেন সকলে। শোনা গেল নিচের দরজায় কড়া নাড়ার শব্দ। কিছুক্ষণের বিরতির পর ভেসে এলো মিস থমসনের কণ্ঠস্বর। কাম ইন। ডেভিডসন ঘরে ঢুকে দেখলেন চওড়া টুপি আর উজ্জ্বল পোশাকে বসে আছে সেরি থমসন, ঠোঁটে ব্যঙ্গের হাসি। ও, রেভারেন্ড সাহেব স্বয়ং, কি সৌভাগ্য আমার। কি ব্যাপার বলুন তো, ধর্মের ক্লাস নিতে এসেছেন নাকি? মিস থমসন, আমি আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা বলতে এসেছি। আপনি বিশেষ অতিথি বলে কথা। এই চেয়ারটায় বসুন, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে নরকের ভয় দেখাবেন? আপনি জানেন আমি কেন এসেছি? মোটেই না, আর সত্যি বলতে কি জানার বিশেষ ইচ্ছেও আমার নেই। ড্রিঙ্ক? না, আপনি এখানে বেশ আনন্দে আছেন মনে হচ্ছে। আমি যেখানে থাকি সেখানেই আনন্দে থাকি। বেশ, দেখুন, আমি চাই আপনি এই জায়গাটা ছেড়ে চলে যান। এই দ্বীপে আপনার উপস্থিতি অপবিত্রতা ছড়াচ্ছে। আপনার আনন্দ অন্যদের জন্য বিপজ্জনক। ও তাই নাকি? আমি এত শক্তিশালী? দেখুন, আপনি এখানে থাকলে এই জায়গার মানুষদের নৈতিকতা নষ্ট হবে। শুনুন মিস্টার ডেভিডসন, আমি এখানে রীতিমতো ভাড়া দিয়ে থাকছি। আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন, আমি আমার জীবন নিয়ে থাকি, তাহলেই আর কোনো সমস্যা থাকে না, তাই না? না, আমি তা হতে দেব না। আপনি স্বেচ্ছায় যেতে না চাইলে আমি আপনাকে যেতে বাধ্য করব। আমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি তো দিইনি। আমি চাই আপনার আত্মা নরক থেকে পরিত্রাণ পাক। আমার আত্মা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই।
বরং নিজেরটা সামলান। দেখুন মিস থমসন, আজ পুলিশ চিফের সঙ্গে আমার কথা হয়েছে। আপনি সান ফ্রান্সিসকো থেকে ইভিলিতে পালিয়ে এলেন কেন, একটু বলবেন? ঘরে বাজ পড়লেও বোধহয় মিস থমসন এত চমকাতো না। হঠাৎ পাথর হয়ে গেল সে। সান ফ্রান্সিসকো? আপনি এ বিষয়ে কি জানেন? মিস থমসন, সবটাই, আর খুব শিগগিরই ওটাই হবে আপনার গন্তব্য। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনি আমাকে ধ্বংস করতে চান? আমি আপনার আত্মাকে বাঁচাতে চাই। ওই ওই একই কথা। আপনার মতো লোক আমি অনেক দেখেছি। আপনি ভয় পাচ্ছেন মিস থমসন? না, পাচ্ছেন ভয় আপনি পাচ্ছেন কারণ আপনি জানেন আপনার অতীত আপনাকে ধরতে আসছে। আপনি সান ফ্রান্সিসকোর একজন বিচারাধীন অপরাধী। এতদিন পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, কিন্তু স্বয়ং ঈশ্বরের হাত থেকে পালাতে পারবেন না আপনি। আপনি ঈশ্বর নন। বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি। বেশ, তবে আমি আবার আসব। তখন কিন্তু আপনি এত হাসতে পারবেন না। চলি মিস থমসন। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো, যেন প্লাবনের মতো ভাসিয়ে নিয়ে যাবে সব। বাইরে কোথাও কাছেই বিকট শব্দ তুলে বাজ পড়ল। মিস্টার ডেভিডসন চলে গেলেন, কিন্তু তার কথাগুলো সেডি থমসনের মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকল। আর এই প্রথমবার সে অনুভব করল একটা অদৃশ্য জাল ধীরে ধীরে তার চারপাশে গুটিয়ে আসছে। ম্যাকফেল দম্পতি তখন শুয়ে পড়েছেন। মিস্টার ডেভিডসনের বুটের শব্দ দোতলায় উঠে এলো। মিসেস ম্যাকফেল খুব আস্তে আস্তে বললেন, উনি ফিরলেন, তাই না? বৃষ্টির শব্দটা শুনছো? ইংল্যান্ডের মতো নরম না, কি নির্মম, কি ভয়ঙ্কর, যেন আদিম শক্তির একটা অশুভ বার্তা ছড়িয়ে যাচ্ছে চারদিকে। একটানা শুনলে মনে হয় চিৎকার করে ওঠে, আর তারপরে বড্ড অসহায় লাগে। যুদ্ধ শুরু হয়েছে ডার্লিং, যুদ্ধ। মিস থমসনের জন্য চিন্তা হচ্ছে। ডক্টর ম্যাকফেল সারাদিন হাসপাতালে রোগী দেখেছেন। ফিরতে একটু দেরি হয়েছে তার। তিনি যত দেখছেন, স্থানীয় উপজাতিদের করুণ অবস্থা তার মনকে সমবেদনা আর সহানুভূতিতে ভারী করে তুলছে। এই অঞ্চলে মিশনারিদের ক্ষমতা আর প্রতিপত্তির কথা তিনি আগেই শুনেছেন। তাহলে এই মানুষগুলোর এই অবস্থা কেন? তিনি বিশ্বাস করেন খ্রিস্ট ধর্ম আর মানব ধর্ম আলাদা নয়। তাহলে তফাৎটা কোথায় দানা বাঁধছে? হাঁটতে হাঁটতে তিনি এসবই ভাবছিলেন, যখন তিনি বাড়ি থেকে একটু দূরে দেখলেন হর্ন থলে হাতে ব্যস্ত সমস্ত হয়ে বাজারের দিকে চলেছে। ডক্টর ম্যাকফেলকে দেখেই সে তার দিকে এগিয়ে এলো। বড় বাঁচা বেঁচে গেছি স্যার। কেন, কি হলো আবার? মিস্টার ডেভিডসন জানিয়েছেন আমি মিস থমসনকে থাকতে দিতে পারি। বা এ তো ভালো খবর। সেটাই তো বলছিলাম স্যার। এদিকে আমি তো মিস থমসনের থেকে 1 সপ্তাহ আগাম ভাড়া নিয়ে বসে আছি, আর উনি তো মিস থমসনের এখানে থাকাটা একেবারেই পছন্দ করছিলেন না। আর বলবেন না, খুব চাপে ছিলাম স্যার। মিস্টার ডেভিডসনের মতন ক্ষমতাবান মানুষ যদি কোনো ব্যবসায়ের পেছনে লাগে, তাহলে তার দোকান বন্ধ করে চলে যাওয়া ছাড়া আর তো কোনো গতি থাকে না। বুঝলাম। তারপর? আমি আড়াল থেকে শুনেছি তিনি মিস থমসনকে বলেছেন যদি তিনি ভদ্রভাবে চলেন তাহলে এখানে থাকতে পারেন। তারপর তিনি আমাকে বলেছেন তার কাছে যেন কোনো অতিথি না আসে, এটা শুধু আমাকে দেখতে হবে। আমিও কথা দিয়ে দিলাম। ব্যাস, আমি শুধু জাহাজের আশেপাশে খবরটা জানিয়ে দেব। এখানের কেউ না
মিশনারিদের বিরুদ্ধে যেতে চায় না। আরেকটা খবর দিই স্যার। কি? আমার কানে এসেছে মিস্টার ডেভিডসন নাকি গভর্নরের কাছে বেশ যাতায়াত করছেন, বোধহয় মিস থমসনেরই ব্যাপারে। চলি স্যার, ডিনারের বাজারটা করতে হবে। হর্ন চলে গেল। ডক্টর ম্যাকফেলের মনটা আরও ভারী হয়ে গেল। ধীর পায়ে অন্যমনস্কভাবে তিনি বাড়ির দিকে এগোতে থাকলেন। কাছাকাছি আসতেই কানে এলো গ্রামাফোনের বাজনা, কিন্তু বড় বিষণ্ণ, একাকিত্বে ভরা সেই সুর। তিনি বসার ঘরে ঢুকলেন। তার স্ত্রী ও মিসেস ডেভিডসন সেখানেই ছিলেন। তিনি মিসেস ডেভিডসনকে জিজ্ঞাসা করলেন, মিস্টার ডেভিডসন কি বেরিয়েছেন? বেরিয়েছেন। ওই মেয়েটির জন্যই হবে হয়তো। যে চাবুক দিয়ে প্রভু যিশু সুদখোরদের ঈশ্বরের মন্দির থেকে তাড়িয়েছিলেন, তিনি এখন সেই চাবুক তুলে নেবেন। ভয় পেলেন ডক্টর ম্যাকফেল। ভয় আর বিরক্তির এক অদ্ভুত মিশ্র ভাব তাঁকে অসহ্য করে তুলছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তিনি এটি কি করতে চাইছেন বলুন তো? আমি জানি না। যখন তিনি প্রভুর কাজ করেন তখন আমি তাকে কোনো প্রশ্ন করি না। মিস্টার ডেভিডসনের কিন্তু বিশ্রাম প্রয়োজন। আজ যেন আরও ফ্যাকাশে আর শুকনো দেখাচ্ছিল ওনাকে। উনি নিজেকে খুব ক্লান্ত করে ফেলেছেন। নিজেকে বিশ্রাম দেওয়া যে কি জিনিস তা উনি জানেন না। সারা পৃথিবীতে যতদিন একজনও পাপী থাকবে, তিনি বিশ্রাম নেবেন না। কাল প্রায় সারা রাত উনি ঘুমোননি। মেয়েটির আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেছেন। ডক্টর ম্যাকফেল কোনো মন্তব্য করলেন না। চিন্তিত মুখে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। Though your sins be as scarlet, they shall be white as snow. I say unto you, that likewise joy shall be in heaven. গভীর রাত। ম্যাকফেল দম্পতির চোখে ঘুম নেই। বৃষ্টির অবিরাম শব্দ আর মিস্টার ডেভিডসনের প্রার্থনা মিলেমিশে একটা অপার্থিব আবহ সৃষ্টি করেছে। বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। 2 দিন কেটে গেছে। মিস থমসনের ঘরে কেউ আসে না। সকাল সন্ধে গ্রামাফোনে একটার পর একটা বিষণ্ণ সুর বাজতে থাকে। মিস থমসন ঘর থেকে প্রায় বেরই হন না। সকালে ডক্টর ম্যাকফেল তাকে এক ঝলক দেখেছিলেন। তাঁর মনে হয়েছিল মিস থমসনের সেই উদ্ধত অভিব্যক্তি আর নেই। তার চোখে মুখে তাড়া খাওয়া পশুর মতো ভয়ের ছাপ স্পষ্ট। মিসেস ম্যাকফেল স্বামীকে বললেন, খেয়াল করেছ মিস্টার ডেভিডসন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন? তোমার কি মনে হয় না যে উনি মিস থমসনকে নিয়ে একটু বেশি ভাবছেন? সবই খেয়াল করেছি। মিস থমসন এখন তার কাছে একটা অবসেশনে দাঁড়িয়ে গেছে। তিনি তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। ভিতরে ভিতরে দুজনেই ধ্বংসের খেলায় মেতে উঠেছে। এর শেষ কিভাবে হবে সেটাই ভাবাচ্ছে। O Lord, cleanse this place from sin. Guide the lost back to your light. Can't sleep, preacher? You should not be here. রিল্যাক্স, রিল্যাক্স। আমি শুধু একটু হাঁটছিলাম। আপনি এত প্রার্থনা করেন? কাউকে তো করতেই হবে। আমার জন্য? তোমার আত্মার জন্য। আমার আত্মা আপনাকে খুব বিরক্ত করে না? আত্মা নয়, পাপ আমাকে বিরক্ত করে। মজার কথা জানেন? কি? আপনি আমার দিকে এমন ভাবে তাকান যেন আমি খুব ভয়ঙ্কর একটা কিছু। কারণ তুমি পাপের প্রতীক। না, আপনি আমাকে ভয় পান। আমি ঈশ্বর ছাড়া কাউকে ভয় পাই না। না। তাহলে আমার দিকে তাকাতে এত কষ্ট কেন?
তুমি চলে যাও, চলে যাও। তুমি 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 পাপের প্রতীক। চলে যাও, যাও। আমি একটা আয়না, যেটার দিকে তাকালে আপনি সত্যটা দেখতে পান। আমি চলে যাচ্ছি, কিন্তু প্রিচার, এই এলাকায় আমি ছাড়া আর কেউ পাপ করে না? করে করে আমি আমি তাদের নিয়েও ভাবি। আর এই মুহূর্তে তোমার আত্মা বিপদে আছে। ঠিক আছে, কিন্তু প্রিচার, কি? আজ রাতে আপনি আমার জন্য প্রার্থনা করছেন নাকি নিজের জন্য? দাঁড়াও, বলুন। দেখো, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যেও না তুমি। সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য তৈরি হও। গভর্নরের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তিনি আদেশনামা বের করেছেন, আগামী মঙ্গলবারের জাহাজে তোমায় ফিরতে হবে। আর মাত্র 5 দিন। এসো, এসো, আমার সঙ্গে প্রার্থনা করো। এসো, শাস্তির জন্য আজ থেকেই নিজেকে প্রস্তুত করো। এ কথায় সেডি থমসন যেন ভেঙে পড়ল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। মিস্টার ডেভিডসনের ঠোঁটে একটা বিজয়ীর হাসি খেলে গেল যেন মুহূর্তের জন্য। মিস থমসন হাঁটু মুড়ে বসে পড়ল মিস্টার ডেভিডসনের পায়ের কাছে। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। আমাকে ফাঁসানো হয়েছিল। এখন এখন সেখানে ফিরে যাওয়া মানে জামিন ভাঙার জন্য 3 বছরের জেল। আমেরিকার জেলের ওই নরকে আমাকে পাঠাবেন না, প্লিজ। প্লিজ ডোন্ট সেন্ড মি ব্যাক। তোমার আত্মা নরকেই বাস করছে সেরি। তুমি শাস্তি মেনে নাও, অনুতাপ করো। দেখবে দেখবে তবেই তোমার আত্মা বিশুদ্ধ হবে। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি সেভাবেই চলবো। আমি আপনার সাথে প্রার্থনা করব। প্লিজ 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 ডোন্ট সেন্ড মি ব্যাক। আমি একটা সুস্থভাবে বেঁচে থাকার পথ পেয়েছি, একটা ডেস্ক জব। আমার এক বন্ধু কাজটা পাইয়ে দিয়েছে। আচ্ছা, আপনি যদি বলেন আপিয়া নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি চলে যাব, কোনো দিন আর আপনি আমায় দেখতে পাবেন না, প্লিজ। কিন্তু প্লিজ, সান ফ্রান্সিসকো নয়, প্লিজ। পৃথিবীর যে কোনোতেই তুমি যাও না কেন, আমি তোমায় ছাড়ব না। শাস্তি তোমাকে পেতেই হবে। তার জন্য মন প্রস্তুত করাই তোমার জন্য কম কষ্টকর হবে সেরি। তুমি ভুল বুঝছো আমায়। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। নিজের নাম মিস্টার ডেভিডসনের মুখে শুনে চমকে ওঠে মিস সেডি থমসন। মাথা নিচু করে সে মিস্টার ডেভিডসনের পায়ের কাছে বসে থাকে। তার চোখের জল বাঁধমান ছিল না। সে ধীরে ধীরে উচ্চারণ করে, Why couldn't you leave me be? কেন আপনি আমার ব্যাপারে হস্তক্ষেপ করছেন? কেন কেন? আমি তো শুধু একটু শান্তি চেয়েছিলাম। আমি তো কারোর ক্ষতি করিনি। সকালে ডক্টর ম্যাকফেল একটা বই খুলে বসেছিলেন। আজ বৃষ্টির তীব্রতা এত বেশি যে বেরোনো অসম্ভব। যদিও মনে মনে তিনি মিস্টার ডেভিডসনের সাথে দেখা করার প্রত্যাশা করছিলেন, বইয়ে তার মন খুব একটা বসছিল না। একসময় মিস্টার ডেভিডসন তার লম্বা লম্বা পা ফেলে বসার ঘরে ঢুকলেন। তিনি খুব অস্থিরভাবে বারবার বাইরে বৃষ্টির দিকে তাকাচ্ছিলেন আর পায়চারি করছিলেন। ডক্টর ম্যাকফেল বললেন, কদিন খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ
হ্যাঁ, আসলে কদিন ধরে মিস থমসনের ব্যাপারে গভর্নরের কাছে যাতায়াত করতে হচ্ছে, সেই জন্যই একটু আর কি। ও, কি মনে হলো? তিনি আপনার ইচ্ছে মতো কাজ করতে রাজি নন? মিস্টার ডেভিডসন এ কথায় হাসলেন না, পায়চারির দ্রুততা আরও বাড়িয়ে দিলেন। বিরক্তি মেশানো একটা মুখের ভাব করে তিনি বললেন, তাকে দেখে মনে হয় তার যথেষ্টই দৃঢ়তা আছে, কিন্তু কাজের সময় দেখা যায় হি হ্যাজ নো ব্যাকবোন। বড়ই দুর্বল মানুষ তিনি। প্রথম দিকে তো অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। আপনার কাছে যেটা সঠিক তার কাছে সেটা সঠিক নাও হতে পারে। দেখুন ডক্টর, যদি কারো পায়ে গ্যাংগ্রিন হয় তাহলে সেটাকে কেটে ফেলতে হয়, নইলে পুরো পাটাই পচে যায়। এই সহজ সত্যটা বোঝানোর জন্য আপনি ঠিক কতটা ধৈর্য ধরতে পারেন? গ্যাংগ্রিন তো একটা বাস্তব বিষয়। আর পাপ, দেখুন, আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি। আর আগামী মঙ্গলবারের জাহাজে মিস থমসন স্যান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছেন। অবশেষে গভর্নর ব্যবস্থা নিয়েছেন। আমি একটু স্বস্তিতে এবার নিঃশ্বাস নিতে পারবো। ও, মিস থমসন কি এটা জানেন? তিনি কি রাজি হয়েছেন? এখনো নয়, কারণ ওখানে তার জন্য 3 বছরের জেল অপেক্ষা করছে। তবে আমার প্রার্থনা তাকে তার পাপের শাস্তির জন্য প্রস্তুত করে তুলবে। তার জন্য আমি আপ্রাণ লড়ে যাব। এতটা কি খুব দরকার ছিল? তিনি তো সান ফ্রান্সিসকো বাদ দিয়ে অন্য কোনো দ্বীপেও চলে যেতে পারতেন। তিনি তো কাউকে বিরক্ত করছেন বলে মনে হয় না। ডক্টর, আপনি মানুষকে খুব সরলভাবে বিচার করেন। ওই মহিলার অস্তিত্বটাই একটা কলঙ্ক। চোখের আড়ালে গেলেও মন্দটা মন্দই থাকে ডক্টর। গভর্নরকেও আমি একই কথা বলেছি, তিনিও প্রায় আপনার মতোই বলছিলেন। আমি তাকে এও বলেছি, ওয়াশিংটনে আমাদের মিশনারিদের প্রভাব একেবারেই যে নেই তা কিন্তু নয়। কাজেই আমার পরিকল্পনার কোনো অন্যথা হলে সেটা তার জন্য মোটেই ভালো হবে না। ডক্টর ম্যাকফেলের এবার অসহ্য লাগছিল। জীবন তিনিও অনেক দেখেছেন, কিন্তু একজন দুর্বল নারীর প্রতি ধর্মীয় উন্মাদনা আর ক্ষমতা প্রদর্শনের এই নিদর্শন তিনি মেনে নিতে পারলেন না। সরি মিস্টার ডেভিডসন, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, এই ভয়ানক বৃষ্টিতে আপনি? হ্যাঁ, এটাই আমার নোবেল ডিউটি। গুড বাই। রেনকোট গায়ে চাপিয়ে বেরোতে যাচ্ছিলেন ডক্টর ম্যাকফেল। ঠিক তখনই হর্ন উত্তেজিতভাবে এগিয়ে এলো তাঁর দিকে। বেরোচ্ছেন স্যার? হ্যাঁ, কেন, কি হয়েছে? মাফ করবেন স্যার, মিস থমসন অসুস্থ। আপনি কি তাকে একটু দেখে যাবেন? হ্যাঁ, অবশ্যই। চলুন চলুন আমার সঙ্গে। মিস থমসন একটা চেয়ারে বসেছিল। ডক্টর দেখলেন তাকে হলদেটে আর মলিন লাগছিল। চোখ দুটো কেঁদে কেঁদে অস্বাভাবিক ফুলে গেছে। ডক্টর ম্যাকফেলকে দেখে প্রায় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল মিস থমসন। ডক্টর, ডক্টর, আমি অসুস্থ নই। আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আপনি আমাকে বাঁচান। আমি সব শুনেছি। আমি আজ খুব ভোরে গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রথমে তো সেক্রেটারি বললেন আমাকে যেতেই হবে, এটাই শেষ কথা। তারপর অনেক অনুরোধ করার পর গভর্নরের সঙ্গে কথা বলার সুযোগ পাই। তিনি বললেন মিস্টার ডেভিডসন যদি রাজি থাকেন তাহলে আমাকে সিডনিতে যেতে দিতে তার কোনো আপত্তি নেই। 15 দিন বাদে সিডনি জাহাজ আসবে। আপনি প্লিজ রেভারেন্ডকে বুঝিয়ে বলুন, আমি নিশ্চিত তিনি আপনার কথা শুনবেন। অস্বস্তিতে পড়লেন ডক্টর ম্যাকফেল। ডেভিডসনের একটু আগের কথাগুলো এখনো তাঁর কানে বাজছে। দ্বিধা মিশ্রিত স্বরে তিনি বললেন, আমি ঠিক জানি না ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে কি না। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি কোনো গোলমাল করব না, ঘর থেকে বেরোবই না। তাতে যদি উনি সন্তুষ্ট হন, মাত্র 15 দিনের তো ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তাকে বলবো। তাকে বলবেন আমি সিডনিতে কাজ করতে পারি। আমি সৎ কাজের কথাই বলছি। আমি তো বেশি কিছু চাইনি, কিন্তু সান ফ্রান্সিসকোতে আমি ফিরতে চাই না ডক্টর, প্লিজ। আপনি তো জানেন আমেরিকান জেলগুলো এক একটা নরক।
আমি নিজে একবার গভর্নরের সাথে কথা বলবো। আপনি যাবেন আমার জন্য? আমি এখনই আপনাকে কোনো আশা দিতে পারছি না, যতটা পারি আমি চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ ডক্টর। আমি ভাবতেই পারিনি আপনি আমার জন্য। আমাকে এসেই জানাবেন তো কি হবে না হবে, না জানি আমি কিন্তু শান্তিতে থাকতে পারছি না। আপনি যদি কোনোভাবে আপিয়া চলে যেতে পারতেন তাহলে ব্রিটিশ আইনের আওতায় ডেভিডসনের প্রভাব কিন্তু খাটত না। একদিকে স্কুনার কোয়ারেন্টাইনে, আর সঙ্গে এই বৃষ্টি, সমুদ্র অশান্ত, এর মাঝে অন্য কিছুতে যাওয়ার চেষ্টা করা মানে মৃত্যুকে ডেকে আনা। আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। ডক্টর ম্যাকফেল মিস থমসনকে আরও কিছুটা সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলেন। আজকের বৃষ্টি আরও ভয়ঙ্কর, তির্যকভাবে যেন শরীর এফোঁড় ওফোড় করে দিতে চায়। তিনি সোজা গভর্নরের কাছে গেলেন। প্রথমে কিছুটা বাকবিতণ্ডা, তারপর নানাভাবে বোঝানোর চেষ্টা করার পর তিনি বুঝতে পারলেন মিস থমসনের সিডনি যাওয়াতে গভর্নরের ব্যক্তিগত কোনো আপত্তি নেই, কিন্তু মিশনারিদের বিরুদ্ধে যেতে তিনি কিছুতেই রাজি নন। একরাশ হতাশা নিয়ে ফিরে এলেন ডক্টর ম্যাকফেল। ঘরে ঢুকতেই মিস থমসনের মলিন চেহারা তাঁর চোখে পড়ল। তার চোখ ভরা জিজ্ঞাসা। ডক্টর ম্যাকফেল মাথা নিচু করে ঘাড় নাড়লেন, যার অর্থ কিছুই করা গেল না। মিস থমসন মুখে রুমাল চাপা দিয়ে ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করার শব্দ পেলেন ডক্টর ম্যাকফেল। মিস থমসনের অসহায় কান্নার শব্দ মিশে গেল বৃষ্টির তীব্র শব্দের সঙ্গে। উফ, এই বৃষ্টি কি কখনো থামে না? না, মানে খুবই কম থামে। আসলে দ্বীপটার গঠনটাই এমন যে সমুদ্র থেকে আসা বৃষ্টি ভরা মেঘগুলো এখানে আসে আর পাহাড়ে আটকে যায়, তাই এখানে প্রায় সারাক্ষণই বৃষ্টি হয়। মিস্টার ডেভিডসন আজ বেরোননি বোধহয়। বসার ঘরের কোণের টেবিলটায় বসে ডক্টর ম্যাকফেল একটা বই অনেকক্ষণ ধরে উল্টে যাচ্ছিলেন। মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। কি যেন একটা অস্থিরতা তাঁর মনকে বিক্ষিপ্ত করে তুলেছিল। পৃষ্ঠার দিকে চোখ রাখলেও তিনি বাকিদের সব কথাই শুনছিলেন। মিসেস ম্যাকফেলের প্রশ্নের উত্তরে মিসেস ডেভিডসন জানালেন, না, বাইবেল নিয়ে বসেছেন। কদিন ধরেই তার ভালো ঘুম হচ্ছে না। শেষ রাতের দিকে ঘুমোলেই অদ্ভুত সব স্বপ্ন দেখছেন। সে কি? যেমন ধরুন, আজ সকালেই তিনি আমাকে বলছিলেন কাল তিনি নেব্রাস্কার পাহাড়গুলো স্বপ্নে দেখেছেন, অথচ বহুদিন আগে তিনি ওই অঞ্চলে গিয়েছিলেন। বেশ অদ্ভুত কিন্তু ব্যাপারটা। উনি দেখেছেন উনি ট্রেনে করে যাচ্ছেন আর চারপাশে ওই পাহাড়গুলো বিশাল মাটির ঢিবির মতো গোল, মসৃণ, সমতল থেকে যেন হঠাৎই উঠে দাঁড়িয়েছে। ঘুম ভেঙে বড্ড অস্থির দেখাচ্ছিল তাকে। ডক্টর ম্যাকফেল সবটাই শুনেছেন। তিনি চোখ বুজলেন। পাহাড়গুলোর বর্ণনার সাথে যুবতী নারীর স্তনের আশ্চর্য সাদৃশ্য পেলেন। তিনি ভাবলেন, মিস্টার ডেভিডসনের মানসিক অস্থিরতার কারণ কি তবে তাঁর অবচেতনে লুকিয়ে আছে? সেডি থমসনকে ভেঙে গুঁড়িয়ে তার উপর ধর্মীয় আধিপত্য বিস্তারের উন্মাদনার আড়ালে কি তিনি নিজেও নৈতিকতার পথ থেকে সরে যাচ্ছেন না? চিন্তার গভীরে ডুব দিলেন তিনি, কিন্তু এই রহস্যের কোনো তল পেলেন না। জটিল এই মনস্তত্ত্ব তাঁর মনকে আচ্ছন্ন করে ফেলেছিল। এই সময় দরজায় মৃদু তিনটে টোকা পড়ল। ডক্টর ম্যাকফেল আবার বাস্তবে ফিরে এলেন। মিসেস ডেভিডসন বললেন, কাম ইন। চৌকাঠে দাঁড়িয়ে মিস থমসন। তার চেহারার পরিবর্তন ছিল আশ্চর্যজনক। সে যেন আর সেই উদ্ধত বেপরোয়া মেয়ে নয়, বদলে এক আতঙ্কিত নারী। বোঝাই যাচ্ছে গায়ে গত রাতের স্কার্ট, ব্লাউজ অপরিষ্কার, কুঁচকোনো।
পায়ে ঘরে পরার স্লিপার। তার চুলগুলো যা একসময় সাজানো গোছানো থাকতো তা এখন এলোমেলোভাবে ঘাড়ের ওপর পড়ে আছে। দুগালে চোখের জলের দাগ স্পষ্ট। সে ঘরে ঢোকার সাহস পাচ্ছিল না। ভাঙা ভাঙা স্বরে সে জিজ্ঞেস করল, আমি মিস্টার ডেভিডসনের সঙ্গে একবার কথা বলতে পারি? তার যখন সময় হয় তিনি কি একবার আমার ঘরে আসতে পারবেন? আমি তাকে জানাবো। থ্যাংক ইউ ডক্টর। এই বলে মিস থমসন ধীর পায়ে চলে গেল। আপনাকে এখানে আসতে বলার জন্য ক্ষমা করবেন। আমি জানতাম তুমি আমায় ডাকবে। প্রভু আমার প্রার্থনার উত্তর দেবেন, আমি জানতাম। একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। আমার খুব খুব অসহায় লাগছে। দেখো, আমি তোমাকে আগেও বলেছি আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। তোমার কষ্ট আমাকেও রক্তাক্ত করছে। যখনই চাইবে আমাকে তোমার পাশে পাবে। আপনি কখনো ঈশ্বরকে দেখেছেন? না, তবে আমি তাঁর হয়ে কাজ করি। আমি আমি খুব খারাপ। I know I am bad. দেখো সেরি, তুমি ধীরে ধীরে সত্যের মুখোমুখি হচ্ছ। নরকেই আমার ঠাঁই হবে। না, যদি তুমি অনুতাপ করো তাহলে স্বর্গ তোমার জন্য অপেক্ষা করবে। আমি আমি কি ক্ষমা পেতে পারি? হ্যাঁ, প্রভু সব সময় ক্ষমা করেন, কিন্তু কিন্তু তার আগে তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। যে শাস্তি? হ্যাঁ, তোমাকে তোমার পাপের মুখোমুখি দাঁড়াতে হবে। শাস্তিকে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে তোমায়। আমি আর পারছি না। আমাকে বাঁচান। দেখো সেরি, আমি চেষ্টা করছি, কিন্তু তার আগে তোমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এসো এসো, আমরা দুজনে মিলে প্রভুর কাছে প্রার্থনা করি। এসো। উপরে ম্যাকফেলদের ঘর। নিচতলা থেকে ভেসে আসছে ডেভিডসনের কণ্ঠস্বর, ধীর, গম্ভীর, অবিরাম। Repent therefore and be converted, that your sins may be blotted out, except ye repent. Ye shall all likewise perish. Repent, repent, turn unto the Lord, turn unto the ডক্টর Lord. ম্যাকফেল বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। তিনি শুনতে পাচ্ছেন ডেভিডসনের কণ্ঠস্বর, ঘন্টার পর ঘন্টা, Repent, একই সুরে, repent, একই শব্দ। repent, 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 repent. ডক্টর ম্যাকফেল উঠে বসে পড়লেন। তিনি আগে কখনো সেরি থমসনকে এভাবে কাঁদতে শোনেননি। তার মনে হলো এই কথাগুলো সান্ত্বনা নয়, এ যেন ধীরে ধীরে কাউকে ভেঙে ফেলার প্রক্রিয়া। ডক্টর ম্যাকফেল জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। তার বুকের মধ্যে অস্বস্তি জমে উঠছে, স্নায়ুর চাপ বাড়ছে। তিনি শুনতে পেলেন মিস থমসনের গলা। আপনি আপনি যা বলবেন, আপনি যা বলবেন তাই করব, যা বলবেন। আর তাহলেই তুমি রক্ষা পাবে। বাইরে বৃষ্টি পড়তেই থাকলো, আর সেই বৃষ্টির শব্দের মধ্যে সেডি থমসনের কান্না মিলেমিশে একাকার হয়ে গেল। ডক্টর ম্যাকফেল নিজেই একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন।
সকালে ডক্টর ম্যাকফেল সেডি থমসনকে দেখার উদ্দেশ্যে তার ঘরে পৌঁছলেন, কারণ আগের দিন তার চেহারা দেখেই ডক্টর বুঝেছিলেন কঠিন স্নায়বিক যুদ্ধে সে অসুস্থ, ক্লান্ত। আজ পরনে অপরিষ্কার একটা ড্রেসিং গাউন, এলোমেলো চুলে আলগা একটা খোঁপা বাঁধা। আজ তাকে আরো মলিন আর নিস্তেজ দেখাচ্ছিল। সে যেন আরো ভীত আর ভেঙে পড়া একটা মানুষ। তার সামনে একটা খোলা বাইবেল। ডক্টর ভেতরে ঢুকতেই সে নিষ্প্রভ দৃষ্টি মেলে তাকালো। আমি দেখতে এসেছি আপনি কেমন আছেন। আমাকে নিয়ে আর ভাবতে হবে না, আমি ভালো আছি। আপনি কিছু খেয়েছেন? হর্ন আমাকে কফি দিয়ে গেছিল। আচ্ছা, মিস্টার ডেভিডসন কোথায়? আপনার কি মনে হয় তিনি এখনই নিচে আসবেন? তাকে খবর পাঠাবো? প্লিজ প্লিজ ডক্টর, এক্ষুনি আসতে বলুন। উনি পাশে থাকলে আমি মনে জোর পাই। আপনি কি মঙ্গলবারই ফিরে যাচ্ছেন? উনি বলেছেন আমাকে ফিরে যেতে, শাস্তির জন্য প্রস্তুত হতে। দয়া করে ওনাকে একটু তাড়াতাড়ি এখানে পাঠানোর ব্যবস্থা করুন। একটা দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর ম্যাকফেল, উঠে পড়লেন, তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেডি থমসন ধীরে মাথা তোলে। তার ঠোঁটে এক মুহূর্তের জন্য হালকা হাসি ফুটে ওঠে। তার ভেজা চোখ এক মুহূর্তের জন্য দপ করে জ্বলে ওঠে। ঠিক আছে রেভারেন্ড, খেলাটা তাহলে আপনার নিয়মেই হোক। ডক্টর ম্যাকফেল সেডি থমসনের শেষ হাসিটাও দেখতে পেলেন না, শেষ কথাগুলিও শুনতে পেলেন না। যদি দেখতেন অথবা শুনতেন তাহলে হয়তো বুঝতেন সম্ভবত সেডি থমসন ততটা অসহায় ছিল না যতটা সে দেখিয়েছিল। সে ছিল রেভারেন্ড ডেভিডসনের চতুর প্রতিদ্বন্দ্বী। পরের 3 দিন মিস্টার ডেভিডসন প্রায় পুরো সময়টাই সেডি থমসনের ঘরে কাটালেন। শুধুমাত্র খাওয়ার টেবিলে অন্যদের সঙ্গে যোগ দিতেন। সবাই লক্ষ্য করত তিনি প্রায় কিছুই খান না। দিন দিন তিনি আরো ক্লান্ত, রুগ্ন আর ফ্যাকাশে হয়ে যাচ্ছেন। ডক্টর ম্যাকফেলের মনে হতো তার ভেতর কি যেন একটা যুদ্ধ চলছে। কোনো মতে সামান্য একটু খাবার মুখে দিয়ে মিস্টার ডেভিডসন চলে গেছেন মিস থমসনের ঘরে। মিসেস ডেভিডসনকেও আগের চেয়ে আজকাল অনেক বেশি ক্লান্ত দেখায়। তিনি চশমাটা শক্ত করে এঁটে চিন্তিত স্বরে বললেন, অ্যালফ্রেড নিজেকে শেষ করে ফেলছেন। এভাবে চললে উনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়বেন। কাল রাত 2টো নাগাদ আমি ওনার পায়ের আওয়াজ পেয়েছি। ওই মেয়েটির ঘর থেকে ওই সময়ই ফেরেন, কিন্তু ফিরে তাকে আগের চেয়েও বেশি ক্লান্ত দেখায় জানেন। এসেই তিনি আবার প্রার্থনায় বসেন। আরও ক্লান্ত হয়ে ঘুমিয়ে না পড়া অবধি তিনি প্রার্থনা চালিয়েই যান, কিন্তু 1-2 ঘন্টার বেশি ঘুমোতে পারেন না। কি সব অদ্ভুত সব স্বপ্ন দেখে উঠে বসেন। তারপর ওই শরীরেই উপসাগরের ধার ধরে হাঁটতে বেরিয়ে যান। এভাবেই চলছে। ম্যাকফিল দম্পতি সব শুনলেন, কিন্তু কোনো সান্ত্বনা বাক্য বলতে পারলেন না। ডক্টর ম্যাকফিল বোঝার চেষ্টা করতে লাগলেন ডেভিডসনের অস্থিরতার কারণ কি হতে পারে। তিনি নিশ্চিত নন, তবে সম্ভবত তিনি কিছুটা আঁচ করতে পারছিলেন। এই গরম, আর্দ্র, দমবন্ধ করা আবহাওয়ার সাথে কোথাও তিনি উত্তপ্ত নারী শরীরের মিল খুঁজে পাচ্ছিলেন। এই আবহাওয়ায় মাঝরাতে ডেভিডসনের উপসাগরের তীরে হাঁটতে যাওয়ার কি মানে হতে পারে? তার স্নায়বিক চাপ বাড়ছিল। ডেভিডসন কি কোনো নারী শরীরের স্পর্শ পেতে চাইছেন, নাকি নিজের থেকে পালাতে চাইছেন, নাকি ধর্মীয় উন্মাদনার আড়ালে অপরাধবোধ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে? কোনটা সত্যি?
এটা তাঁকে জানতেই হবে। পুরো বাড়ির মানুষজন সেডি থমসনকে কেন্দ্র করে এক অস্বাভাবিক উত্তেজনার মধ্যে বাস করছিল। একদিন পরেই জাহাজ আসবে, তাকে যেন বলি দেওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। এই কদিনে মিস থমসনের মধ্যে মিস্টার ডেভিডসনের প্রতি দাসসুলভ একটা নির্ভরতা তৈরি হয়ে গিয়েছিল। ডেভিডসন চোখের আড়াল হয়ে গেলেই সে অস্থির হয়ে পড়ত, কাঁদতে কাঁদতে বাইবেল পড়তে শুরু করত। একসময় ক্লান্ত আর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ত। সেদিন সকালে বৃষ্টির বেগ আরও তীব্র। বসার ঘরে খুব উত্তেজিতভাবে ঢুকলেন মিস্টার ডেভিডসন। ক্লান্ত ফ্যাকাশে চেহারাতেও তার চোখ দুটো অসম্ভব জ্বলজ্বল করছিল। কি যেন এক অদম্য আনন্দ ঠিকরে বেরোচ্ছিল তার চোখ থেকে। ডক্টর ম্যাকফেলের সাথে দেখা হতেই তিনি বলে উঠলেন, অসাধারণ। আমি তার পোশাকের প্রান্তটুকুও ছোঁয়ার যোগ্য নই। আপনি আসুন, আসুন, একবার তাকে গিয়ে দেখে আসবেন। আসুন। আপনি কি মিস থমসনের কথা বলছেন? অবশ্যই। সেডির আত্মা সম্পূর্ণ পাল্টে গেছে। দেখবেন, চলুন, যেন তার পুনর্জন্ম ঘটেছে। মানুষের হাত থেকে ঈশ্বরের দেওয়া সব রকম শাস্তির জন্য এখন সে প্রস্তুত। অপূর্ব, অপূর্ব সুন্দর তার এই অনুতাপ। আমার তো মনে হয় আপনি পারতেন এই নিষ্ঠুর নিয়তির থেকে ওকে বাঁচাতে। কি? আপনি কি বলছেন এসব? এটার অত্যন্ত প্রয়োজন ছিল। একটা আমেরিকান কারাগারে 3 বছর, সেখানে সে অনাহারে থাকবে, অপমানিত হবে, দিনের পর দিন নির্যাতিত হবে, আর আপনি চাইছেন সে সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করুক? আপনি কি মানুষ? হ্যাঁ, আমি চাই অনুতাপের মধ্যে দিয়ে শাস্তিকে জয় করার স্তরে খুব কম মানুষই উঠতে পারে। তাছাড়া ঈশ্বর খুব কম মানুষকেই এই সুযোগ দেন। সে তো নিজেই সুস্থভাবে বেঁচে থাকার একটা সুযোগ খুঁজে নিয়েছিল। আপনি তাকে বাধ্য করেছেন, নিজের ইচ্ছে জোর করে তার উপর চাপিয়ে দিয়েছেন। এটা খুব প্রয়োজন ছিল বলে মনে হচ্ছে আপনার? আপনার কি মনে হয় ডক্টর, আমি ভালো আছি? মিস থমসনের জন্য আমার হৃদয় রক্তাক্ত হচ্ছে না? সে যখন জেলে থাকবে তখন আমিও তার সাথে একই রকম যন্ত্রণা অনুভব করব। বাজে কথা, কমপ্লিটলি বোগাস। ইউ আর আ টাইরানিক্যাল রিলিজিয়াস পারসন। আপনি অন্ধ, তাই আমার কষ্টটা বুঝতে পারছেন না। আমার বলতে ইচ্ছে করছে যে আসলে আপনি অন্ধ। কি? এতটাই অন্ধ যে নিজেকেও দেখতে পাচ্ছেন না। মিসেস ম্যাকফেল চুপচাপ তাঁর কম্বল বুনে যাচ্ছিলেন। অন্যমনস্কভাবে তাঁর হাত চলছিল। তিনি অবাক হয়ে যাচ্ছিলেন, নিজেকেই প্রশ্ন করছিলেন বারবার। প্রার্থনা মানুষকে এতটা পাল্টে দিতে পারে? সেডি, সেই উদ্ধত বেপরোয়া সেডি থমসন যেন সন্ন্যাসিনী। এ যেন চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। মিস থমসনের ঘর। ডক্টর ম্যাকফেল নিঃশব্দে প্রবেশ করলেন। সারা ঘর অগোছালো, বিছানা গোটানো হয়নি। বৃষ্টিতে ছত্রাক জন্মেছে দেয়ালের জায়গায় জায়গায়। চারদিক আঠালো আর স্যাঁতস্যাঁতে। আগের দিনের অপরিষ্কার ড্রেসিং গাউনটা পরেই দোলনা চেয়ারটায় হেলান দিয়ে বসেছিল মিস থমসন। সে মোজাও পরেনি। তার দৃষ্টি বাইরের অঝোর বৃষ্টির দিকে। সে দৃষ্টিতে কোনো ভাষা ছিল না। আলতো স্বরে তাকে ডাকলেন ডক্টর ম্যাকফেল। মিস থমসন। সে উদাসীন চোখ মেলে তাকালো ডক্টরের দিকে। কালই জাহাজ আসছে, আপনি তাহলে সত্যিই যাচ্ছেন? হ্যাঁ, ওটাই আমার জায়গা। আপনি সত্যি বিশ্বাস করেন? করি। অন্য কোনো উপায় যদি, মানে বলছিলাম, একটা শেষ চেষ্টা করে দেখব কিনা। আমার আর কিছু লাগবে না। ও আচ্ছা। সকাল থেকে মিস্টার ডেভিডসন লম্বা লম্বা পা ফেলে ঘরময় পায়চারি করছেন। বিজয়ের উল্লাস যেন
তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি উত্তেজিত হয়ে পায়চারি করতে করতে বাইবেলের লাইন উচ্চারণ করছিলেন। The Lord bless thee and keep thee, beloved. I wish above all things that thou mayst prosper and be in health. কিন্তু সময় যত এগোতে লাগল, তার মনের অস্থিরতাও বাড়তে লাগল। অবচেতন থেকে উঠে আসা কি এক অদম্য আকর্ষণ যেন তাঁকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছিল। তিনি আরো জোরের সাথে বাইবেলের লাইনগুলো আবৃত্তি করতে লাগলেন। Whosoever looketh on a woman to lust after her hath committed adultery with her already in his heart. সারাদিন মিস্টার ডেভিডসন কিছু খাননি, কারো সঙ্গে দেখাও করেননি। সন্ধ্যের দিকে তার উদ্বেগ আরো বাড়ল। বাইরে বৃষ্টি আর মিস্টার ডেভিডসনের বুকে তখন ঝড় চলছে, যেন এতদিনের বিশ্বাস আর প্রবৃত্তিকে দমন করার ইচ্ছার মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে। সাথে মাথা চাড়া দিচ্ছে অপরাধবোধ। ডক্টর ম্যাকফেল মিস্টার ডেভিডসনের অস্থিরতা লক্ষ্য করেছিলেন। তিনি ডেভিডসনের শেষ আবৃত্তিটা শুনতে পেয়েছিলেন, যা সহজ অর্থ করলে দাঁড়ায়, কোনো নারীর দিকে কামনার দৃষ্টিতে তাকালেই পাপের জন্ম হয়। অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল তাঁর। সেদিন রাতে আবার মিস্টার ডেভিডসনের বুটের শব্দ পেলেন তিনি। মিস্টার ডেভিডসন মিস থমসনের ঘরের দিকে যাচ্ছেন। ঘরের ভেতর আলো ম্লান। মিস্টার ডেভিডসন দাঁড়িয়ে অস্থির, উত্তেজিত। তার চোখে এক অদ্ভুত জ্বালা। শোনো স্যারি, যদি বলি যে তোমার অনুতাপ এখনো সম্পূর্ণ হয়নি, যদি বলি যে কাল তুমি যেতে পারবে না। আমি যাচ্ছি। না, তুমি যাচ্ছ না। আপনি কে আমাকে থামানোর? আপনি যা বলেছেন সব করেছি। প্রার্থনা করেছি, কেঁদেছি, শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করেছি। না না না, তা যথেষ্ট নয়। তোমাকে আরো কষ্ট পেতে হবে, আরো কষ্ট। তবেই তুমি প্রস্তুত হবে। এগোবেন না সেরি, এগোবেন না। মিস্টার ডেভিডসনের চোখে তখন আর ধর্ম নেই, শুধু এক ভয়ঙ্কর দমন করা আকাঙ্ক্ষা আর অপরাধ বোধের জ্বালা। সেরি, আমি তোমার আত্মাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ছেড়ে চলে যেও না। অনুতাপের আগুনে পুড়ে তুমি আরো সুন্দর হয়েছ। রেডিয়েন্ট, বিউটিফুল। মিস থমসন হঠাৎ থামে, বুঝতে পারে। ধীরে ধীরে ঘৃণায় সে উচ্চারণ করে, ও ঈশ্বর, তাহলে এটাই, এই জন্যে এত ধর্মের কথা? না 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 সেরি, এটা ঈশ্বরেরই কাজ। না, এটা আপনার কাজ। ধীরে বিষাক্ত তাচ্ছিল্যে মিস থমসন বলে, আপনি আমাকে বাঁচাতে চাননি, আপনি আমাকে চাইছিলেন। না না সেরি, চুপ করো প্লিজ, চুপ করো। আমি চলে যাচ্ছি, আর আপনি আমাকে থামাতে পারবেন না। এটাই আমার শেষ কথা। না। দরজা হঠাৎ খুলে যায়। বৃষ্টি সজোরে ভেতরে আছড়ে পড়ে। বাইরে বৃষ্টি পড়ছে আরো নির্মম, নিরবিচ্ছিন্ন। আর ভেতরে ডেভিডসনের আত্মা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। গভীর রাতে মিস্টার ডেভিডসন বিছানায় এলিয়ে পড়েন, কিন্তু কিছুক্ষণ বাদেই ঘুমের ভেতর তিনি অসম্ভব ছটফট করতে শুরু করেন। আমি একটা আয়না, তুমি নিজেকেই দেখছো। না না, এসো প্রিচার, আমার দিকে তাকাও।
আপনি এত অন্ধ যে নিজে কেউ দেখতে পান না। আপনি কার জন্য প্রার্থনা করেন? আমার জন্য না নিজের জন্য? ধর্মীয় বিশ্বাস আপনাকে উন্মাদ করে দিয়েছে। সে তো শুধু সুস্থভাবে বাঁচতে চেয়েছিল, আপনি তাকে বাধ্য করেছেন। আপনি মানুষ। আমি তাকে বাঁচিয়েছি, তার আত্মাকে বাঁচিয়েছি আমি। আমাকে তুমি বাঁচিয়েছো? ধর্ম, প্রার্থনা, পাপ, ঈশ্বর, শরীর, উফ উফ, কি অন্ধকার, কি অন্ধকার! উফ। For the wages of sin is death. For the wages of sin is death. স্বাভাবিকের চেয়েও গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলেন ডক্টর ম্যাকফিল। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। তিনি চমকে জেগে উঠলেন। সবে ভোরের আলো ফুটেছে। হ্যাঁ, কে? দরজা খুলে তিনি দেখলেন দাঁড়িয়ে আছে জো হর্ন। কোনো আওয়াজ করবেন না। তার মুখে আঙুল, চোখে অদ্ভুত তাড়াহুড়ো। আজ সে অন্যরকম। এতদিন ট্রাউজার পরে মেশিনারিদের চোখে ভালো খ্রিস্টান হয়ে থাকা হর্নের আজ খালি পা, গায়ে শুধু লাভা লাভা। তার শরীরের ঘন উল্কি আর মুখে একরকম উপজাতীয় হিংস্রতা এই প্রথম লক্ষ্য করলেন ডক্টর ম্যাকফিল। আপনাকে দরকার, তাড়াতাড়ি একটা কোট আর জুতো পরে নিন। কি হয়েছে? মিস থমসনের কিছু? আজই তো জাহাজ আসার কথা। আমার কি মেডিকেল বক্স নিয়ে যাওয়া উচিত? না না, তাড়াতাড়ি করুন প্লিজ। ঘুমন্ত স্ত্রীর দিকে একবার তাকিয়ে ডক্টর ম্যাকফিল নিঃশব্দে দ্রুত পাজামার ওপর রেইনকোট, পায়ে রাবারের জুতোটা গলিয়ে বেরিয়ে এলেন। পা টিপে টিপে দুজনে একসাথে সিঁড়ি বেয়ে নেমে এলেন। নিচের দরজা খুলতেই কয়েকজন স্থানীয় লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ডক্টর ম্যাকফিল আবারও জিজ্ঞেস করলেন, কি হয়েছে হর্ন? আমার সঙ্গে আসুন। তারা বাইরে বেরিয়ে এলো। পেছনে ছোট্ট দলটা নিঃশব্দে তাদের অনুসরণ করল। রাস্তা পেরিয়ে সমুদ্রের ধারে পৌঁছে ডক্টর ম্যাকফিল দেখলেন জলের ধারে কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে একটা কিছু ঘিরে। ডক্টর পৌঁছতেই লোকগুলো সরে দাঁড়ালো। ডাক্তার দেখুন। অর্ধেক জলের মধ্যে অর্ধেক বাইরে পড়ে আছে অ্যালফ্রেড ডেভিডসনের দেহ। ডক্টর ম্যাকফিল থমকে গেলেন না। তিনি ঝুঁকে পড়লেন, দেহটা উল্টে দিলেন। গলাটা সম্পূর্ণভাবে কাটা, একেবারে এক কান থেকে আর এক কান পর্যন্ত। ডান হাতে তখনও ধরা একটা খুর। শরীর ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই মারা গেছেন। বৃষ্টি পড়ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী হয়ে নেমে এলো নীরবতা। কিছুক্ষণ পর হর্ন নিচু স্বরে বলল, জেলেদের একজন আজ সকালে কাজে যাওয়ার পথে ডেভিডসনকে এখানে পড়ে থাকতে দেখেছিল। তারপর এসে আমাকে খবর দেয়। আপনার কি মনে হয় হ্যাঁ সে নিজেই এটা করেছে? হ্যাঁ, কাউকে পুলিশ ডাকতে পাঠানো উচিত। বেশ। স্থানীয় দলটা নিজেদের ভাষায় ফিসফিস করে কথা বলছিল। হর্ন স্থানীয় ভাষায় কিছু একটা বলল। দুজন যুবক দৌড়ে চলে গেল। পুলিশ আসা পর্যন্ত ডেভিডসনকে এখানেই রাখতে হবে। তাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। আমি তাকে কিছুতেই আমার বাড়িতে নিয়ে যেতে দেব না। কর্তৃপক্ষ যা বলবে তোমাকে তাই করতে হবে। তবে আমার মনে হয় তারা বডি মর্গে নিয়ে যাবে। পুলিশ আসার অপেক্ষায় তারা দাঁড়িয়ে রইল বৃষ্টির মধ্যে। চুপচাপ একদৃষ্টে তারা তাকিয়ে থাকল ডেভিডসনের নিথর দেহটার দিকে। লাভা লাভার কোমরের ভাঁজ থেকে সিগারেট বের করল হর্ন। একটা নিজে নিয়ে আর একটা এগিয়ে দিল ডক্টরের দিকে।
আপনার কি মনে হয় ডেভিডসন এটা কেন করলো? ডক্টর ম্যাকফেল কিছুক্ষণ এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ডেভিডসনের দেহটার দিকে তাকিয়ে তিনি কিছু একটা গভীরভাবে ভাবছিলেন। খানিক পরে তিনি বললেন, আমি জানি না। কিছুক্ষণ পর একজন মেরিনের তত্ত্বাবধানে থাকা স্থানীয় পুলিশ এলো। তারপর এলো দুজন নৌবাহিনীর অফিসার আর একজন নৌবাহিনীর ডাক্তার। স্ট্রেচারে তোলা হলো মিস্টার ডেভিডসনের দেহ। সব কিছু তারা খুব নিয়ম মেনে শান্তভাবে সামলাতে লাগলো। আচ্ছা, ওর স্ত্রীর ব্যাপারটা কি হবে? হ্যাঁ, আমি বাড়ি ফিরে গিয়ে তাকে জানাবো। তার আগে ও না দেখাই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাড়ি ফিরে ডক্টর ম্যাকফেল দেখলেন তাঁর স্ত্রী রাতের জামা কাপড় ছেড়ে সকালের পোশাক পরে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। স্বামীকে দেখেই তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, মিসেস ডেভিডসন তার স্বামীর জন্য খুবই অস্থির হয়ে উঠেছেন। মিস্টার ডেভিডসন নাকি সারা রাত ঘুমননি। রাত 2টো নাগাদ উনি মিস থমসনের ঘর থেকে বেরিয়েছিলেন। তারপর কোথায় যে গেলেন? সে আর নেই। হি কমিটেড সুইসাইড। তারপর তিনি স্ত্রীকে সকালের ঘটনা সবটা জানালেন। মিসেস ম্যাকফেল এতটাই হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন, প্রথমে তাঁর গলা দিয়ে আওয়াজই বেরোল না। তারপর কোনো মতে জিজ্ঞেস করলেন, মিস্টার ডেভিডসন এটা কেন করলেন? আমি জানি না। না, আমি পারবো না। আমি কিছুতেই তাকে বলতে পারবো না। তোমাকেই করতে হবে। মিসেস ম্যাকফেল কোনো মতে নিজেকে সামলে মিসেস ডেভিডসনকে খবরটা জানাতে গেলেন। ডক্টর ম্যাকফেল এখন একা। মনটা অসম্ভব ভারী বোধ হচ্ছে। মাথায় অসংখ্য প্রশ্ন ভিড় করছে। এমনটা যে হতে পারে কে জানত। একটু সময় নিয়ে তিনি নিজেকে সামলে নিলেন। মিসেস ডেভিডসন ওনার স্বামীকে দেখতে চান। চলো। মিসেস ডেভিডসন বেরিয়ে এলেন। মুখ ফ্যাকাশে, চোখে জল নেই। অস্বাভাবিক শান্ত দেখাচ্ছিল তাকে। তিনজনে নিঃশব্দে হাঁটতে লাগলেন। একসময় মর্গের সামনে এসে দাঁড়ালেন তাঁরা। মিসেস ডেভিডসন বললেন, আমায় একা ভেতরে যেতে দিন। একজন স্থানীয় লোক তাঁর জন্য দরজা খুলে দিল এবং তিনি ঢোকার পরেই দরজাটি বন্ধ হয়ে গেল। ম্যাকফেল দম্পতি বাইরে অপেক্ষা করতে লাগলেন। সময় যেন থমকে গেছে। অবশেষে দরজা খুলল। তিনি বেরিয়ে এলেন। অসম্ভব ক্লান্ত আর গম্ভীর দেখাচ্ছিল তাকে। আমি এখন বাড়ি যাব। মিসেস ডেভিডসনের কণ্ঠ ছিল কঠিন এবং স্থির। ডক্টর ম্যাকফেল তাঁর চোখের দৃষ্টিটা বুঝতে পারছিলেন না। তাঁর ফ্যাকাশে মুখটা ছিল অত্যন্ত কঠোর। কেউ কারুর সাথে একটিও কথা না বলে ধীরে ধীরে হাঁটতে লাগলেন এবং শেষ পর্যন্ত বাড়ির সামনের রাস্তার বাঁকে এসে পৌঁছলেন তাঁরা। ঠিক সেই সময় এক মুহূর্তের জন্য তাদের পাগুলো অসাড় হয়ে গেল। তাদের কানে এক অবিশ্বাস্য শব্দ এসে আঘাত করল। যে গ্রামাফোনটি এতদিন নীরব ছিল, সেটিতে র্যাগ টাইম বাজছিল জোরে এবং কর্কশভাবে। মিসেস ম্যাকফেল ভয়ে চিৎকার করে উঠলেন। ও কি? চলুন গিয়ে দেখি। এগোতে এগোতেই তারা শুনতে পেলেন কয়েকটি পুরুষ কণ্ঠ, সাথে মিস থমসনের হাসি। তারা একতলার হল ঘরে ঢুকলেন। দরজার সামনে দাঁড়িয়ে সেডি থমসন। সে বদলে গেছে। সেই ভীত নত মেয়েটি আর নেই। সাদা পোশাক, চকচকে উঁচু বুট, মাথায় সেই বিশাল রঙিন টুপি, মুখে গাঢ় রং, চোখে আগুন, ঠোঁটে টকটকে লাল লিপস্টিকে
বিদ্রূপ ঝরে পড়ছে। সে আবার সেই নারী, বেপরোয়া, উচ্ছৃঙ্খল, অদম্য। তারা ঢুকতেই সে হেসে উঠল। মিসেস ডেভিডসন সংকুচিত হয়ে পিছিয়ে গেলেন। তার গাল দুটো লাল হয়ে উঠল। মুখ ঢেকে তিনি দৌড়ে ওপরে উঠে গেলেন। ডক্টর ম্যাকফেল আর নিজেকে সামলাতে পারলেন না। এটা কি করছো তুমি? এই অভিশপ্ত যন্ত্রটা বন্ধ করো। গ্রামোফোন হঠাৎ বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। মিস থমসন ঘুরে দাঁড়ালো ডক্টর ম্যাকফেলের দিকে। শুনুন ডক্টর, আমার সঙ্গে এসব চালাকি করবেন না। আপনি আমার ঘরে কি করছেন? তুমি তুমি কি বলতে চাইছো? সেডি থমসন নিজেকে সামলে নিল। অবজ্ঞা, ঘৃণা, তাচ্ছিল্য মিশিয়ে সে ডক্টরকে বলল, You men, you filthy, dirty pigs. You're all the same, all of you. Pigs! Pigs! তোমরা মুখে যে পবিত্রতার কথা বলো, ওটা আসলে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তোমরা সবাই সমান, সবাই। ডক্টর ম্যাকফেল স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, সবটাই পারলেন। গতকাল রাতে ডেভিডসনের ধর্মীয় কঠোরতার আড়ালে লুকোনো কামনার মুখোশ খুলে গিয়েছিল সেডি থমসনের কাছে। কামনা, বিশেষ করে যৌন কামনা, ডেভিডসনের কাছে চূড়ান্ত পাপ, সে তো বলাই বাহুল্য। আজ পর্যন্ত এই চরম পাপ কাজে লিপ্ত যত মানুষকে দেখেছেন, তাদের সকলকে উপযুক্ত শাস্তি দিয়েছেন তিনি। কিন্তু স্বয়ং ঈশ্বরের দূতের ওপর যদি শয়তান ভর করে, যিশুর একনিষ্ঠ পূজারীর মনে যদি কামনার বিষ উথলে ওঠে, নিজের বিবাহিত স্ত্রী থাকতেও একজন পতিতা অসুচি মেয়ে মানুষকে ভোগ করবার তাড়নায় যদি উন্মত্ত হয়ে ওঠেন ডেভিডসন নিজে, সেই ভয়ঙ্কর পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবেন তিনি? এত বড় পদস্খলনের উপযুক্ত শাস্তি মৃত্যু ছাড়া আর কী বা হতে পারে? তাই শেষ পর্যন্ত মৃত্যুই বেছে নিয়েছেন রেভারেন্ড অ্যালফ্রেড ডেভিডসন। ধর্মের মতে যা গর্হিত পাপ, সেই আত্মহত্যাই হয়ে উঠেছে তাঁর প্রায়শ্চিত্তের একমাত্র পথ। শুনলেন উইলিয়াম সমারসেট মমের রচনা অবলম্বনে রেইন। সমারসেট মম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ব্রিটিশ নাট্যকার ও গল্প লেখক। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধে তিনি গুপ্তচর বৃত্তির সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর প্রথম উপন্যাস লিজা অফ ল্যাম্বেথ প্রকাশিত হয় 1897 খ্রিস্টাব্দে। সমারসেট মমের লেখা উপন্যাস অফ হিউম্যান বন্ডেজ, কেকস অ্যান্ড এল, দ্য রেজার্স এজ আজও পাঠক মহলে সমাদৃত। রেইন গল্পটি কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মঞ্চ ও চলচ্চিত্র রূপান্তর। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল 1953 সালে নির্মিত রিটা হেওয়ার্থ অভিনীত মিস সেইডি থমসন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন তানিয়া বসু। নির্দেশনা আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা তমালি চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিস সেইডি থমসন মঞ্জিমা চট্টোপাধ্যায়, মিস্টার ডেভিডসন অর্ঘ্যমাল্য মাইতি, ডক্টর ম্যাকফেল দীপঙ্কর দেব, সঙ্গে শ্রমণা রায়চৌধুরী, আম্রপালি ভট্টাচার্য, আর্য জানা, সায়ন্তন মৈত্র ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে শেখর, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ অভ্র। প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।